আচ্ছা ওকে ভাইয়া, রক্ত বলো তো ভাইয়া, রক্ত কি টাইপের টিস্যু? মানবদেহে কয় টাইপের টিস্যু আছে আমার একটু বলো তো। হ্যাঁ, মানবদেহে কয় টাইপের টিস্যু আছে এটা আগে বলো। হ্যাঁ কি কয়? 4 ধরনের টিস্যু। 7 ধরনের বললো কেন? আচ্ছা গুড। একটা হলো এপিথেলিয়াল টিস্যু, একটা কি কানেকটিভ টিস্যু, হ্যাঁ একটা হলো মাসকুলার টিস্যু, আরেকটা হইলো নার্ভাস টিস্যু। এটা কি আমরা জানি? এটা তো আমরা ছোটবেলায় পড়ছি মনে হয় নাকি? হ্যাঁ 9-10 এর বইতে ছিল। ওকে, এই এই হলো 4 ধরনের টিস্যু। এই 4 ধরনের টিস্যুর বাইরে মানবদেহে আর কোনো টিস্যু নাই, ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে ভাই মাসকুলার টিস্যু আর নার্ভাস টিস্যু, এই দুইটারে কি বলে জানো? এই দুইটারে কিভাবে ডিফারেন্সিয়েট করবা জানো? এই দুইটার হলো এক্সাইটেবিলিটি আছে। কি আছে ভাইয়া? এক্সাইটেবিলিটি আছে। তার মানে হইলো তুমি যদি এরে মানে সিগন্যাল দাও তাহলে এটা কি হবে? এক্সাইটেড হবে, তাই না? নিউরন কিন্তু এক্সাইটেবল, তাই না? নিউরনের মধ্যে কি সিগন্যাল ট্রান্সমিট হয় না? তার মানে কি ওরে এক্সাইটেড করা যায়। ইলেকট্রিকিউট করলে তুমি যখন ইলেকট্রিকিউট হও তখন কি তুমি তোমার মধ্যে যে ইলেকট্রিসিটি ফ্লো হয় তখন তো তোমার নিউরনগুলোই অ্যাকচুয়ালি এক্সাইট হয়, এই কারণেই তোমার ব্যথা লাগে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হইলো তোমার মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু এক্সাইটেবল টিস্যু। আমি যখন আমার নিউরনের ইলেকট্রিক সিগন্যালটা আমার এই মাসলের মধ্যে পাঠাই, আমি যখন আমার নিউরনের ইলেকট্রিক সিগন্যাল আমার মাসলের মধ্যে পাঠাই তখন মাসল কি হয়? কন্ট্রাক্ট হয়। বুঝতে পারছো? তাহলে এটা কি এক্সাইটেবল না ভাইয়া? হ্যাঁ এক্সাইটেবল। আচ্ছা, নার্ভাস টিস্যু আর মাসকুলার টিস্যুরে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় বলো তো? কোন প্রপার্টির মাধ্যমে নার্ভাস টিস্যু আর মাসকুলার টিস্যুরে ডিফারেন্সিয়েট করা যায়? এটার মাসকুলার টিস্যুর এক্সট্রা একটা মাল আছে, এক্সট্রা একটা তোমার বৈশিষ্ট্য আছে, সেটা হলো কন্ট্রাক্টিলিটি, অর্থাৎ সংকোচন প্রসারণের ক্ষমতা। এটা কি নার্ভাস টিস্যুর আছে ভাইয়া? নাই। নার্ভাস টিস্যু শুধু এক্সাইটেবল, মাসকুলার টিস্যু এক্সাইটেবল। মাসকুলার টিস্যু এক্সাইটেবল প্লাস কি কন্ট্রাক্টাইল, মানে কি তোমার সংকোচন প্রসারণের কি আছে? ক্ষমতা আছে, ঠিক আছে? তো আমি যদি বলি এমন একটা টিস্যু যেটা এক্সাইটেবল, তখনই তোমার মাথায় দুইটা টিস্যু চলে আসবে, একটা হলো মাসকুলার টিস্যু আর কি নার্ভাস টিস্যু। আমি যদি বলি ভাইয়া এমন একটা টিস্যু যেটা এক্সাইটেবল কিন্তু কন্ট্রাক্টিলিটি নাই, তাহলে এটা কোন টিস্যু হবে বলো? নার্ভাস টিস্যু হবে। যদি এমন একটা টিস্যু যেটা এক্সাইটেবল প্লাস কন্ট্রাক্টাইল, তখন এটা কি হবে? মাসকুলার টিস্যু। এইবার আসো আমরা আসল মালে চলে আসি। এটাতে গেল নকল মালের খেলা, এবার আসল মালে চলে আসি। আসল মাল হইল এপিথেলিয়াল টিস্যু আর কানেকটিভ টিস্যু। এই দুইটা নন এক্সাইটেবল। নন এক্সাইটেবল মানে কি কোনো এক্সাইটেবিলিটি নাই। ওকে ঠিক আছে, কারে তুমি এপিথেলিয়াল টিস্যু বলবা আর কারে তুমি কানেকটিভ টিস্যু বলবা বলো তো? কানেকটিভ টিস্যুর একটা ডেফিনিশন দাও। অ্যাবসোলুটলি। হ্যাঁ, ধরো এই আমি দুইটা টিস্যু আঁকি। হ্যাঁ, ধরো এখানে একটা টিস্যু আঁকলাম, এখানে একটা টিস্যু আঁকলাম, এখানে এই যে টিস্যুর মধ্যে এনে কোষ আছে। ওকে ঠিক আছে, আর এই জায়গায় আরেকটা টিস্যু আঁকলাম, এই টিস্যুর মধ্যেও কোষ আছে। আচ্ছা বলো তো, প্রত্যেকটা টিস্যুর ভাইয়া দুইটা উপাদান আছে, তোমরা কি জানো প্রত্যেকটা টিস্যুর দুইটা উপাদান আছে? বলো তো কি কি? গুড। একটা হলো ইসিএম। ইসিএম মানে কি? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। আরেকটা হলো কোষ, সেলস। আমরা কি জানি টিস্যু হলো একগুচ্ছ কোষ যার একই অরিজিন থাকে, একই ধরনের ফাংশন করে, রাইট? আচ্ছা, তো তুমি যখন টিস্যু আঁকো তুমি এইভাবে আঁকো না যে এই হইলো একটা টিস্যু, এই টিস্যুর মধ্যে ভাইয়া কি আঁকো? অনেকগুলা কোষ দাও, একগুচ্ছ কোষ দাও, রাইট? তাহলে ওইটা হলো সেলুলার এলিমেন্ট। কিন্তু ভাই একগুচ্ছ কোষ ছাড়া আমি এখন যেটা আঁকতেছি তুমি দেখো দুই কোষের মাঝখানে কি থাকে? এক্সট্রা সেলুলার এলিমেন্ট থাকে না? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। কেন আমি এক্সট্রা সেলুলার এলিমেন্টে ওয়াটার বললাম না শুধু, বলো তো? হ্যাঁ, মানে এক্সট্রা সেলুলার এলিমেন্ট হলো কীরকম দেখতে বলো তো? এক্সট্রা সেলুলার এলিমেন্ট হলো স্টিকি স্টিকি। কথা বুঝতে পারছো? কিভাবে স্টিকি হয় আমি তোমারে বুঝাই। হ্যাঁ, জেলি লাইক। কেমনে জেলি লাইক হয় আমি তোমার একটু বুঝাই, এটা কেন জেলি লাইক হয়, কেমনে জেলি লাইক হয়। মানে দেখবা পানি কিন্তু একদম মানে পিওর হইলো ওয়াটার, ঠিক আছে? আমি কি বললাম ভাইয়া, এখানে টিস্যু আছে, টিস্যুর মধ্যে এই যে তোমার কোষগুলা, এই কোষগুলা হইলো সেলুলার পার্ট, আর বাকি হলুদ কালার দিয়া যেগুলা হইলো দেখাইলাম দুইটা কোষের মাঝখানে। দুইটা কোষের মাঝখানে মানে কি কোষের বাইরে না ভিতরে ভাইয়া?
কোষের বাইরে মানে এক্সট্রা সেলুলার। তাহলে এক্সট্রা সেলুলার হইলে ওইটারে বলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে জেলি লাইক সাবস্টেন্সকে ম্যাট্রিক্স বলে, কথা বুঝতে পারছো? জেলি লাইক সাবস্টেন্সকে ম্যাট্রিক্স বলে। তাহলে মনে রাখবা এই কোষের বাইরে এই যে পদার্থগুলো আছে এগুলো জেলি লাইক সাবস্টেন্স। এখন কথা হলো কিভাবে এগুলো জেলি লাইক সাবস্টেন্স হইলো, এটা হলো কথা। দেখো ভাইয়া, ধরো আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি পানি নিছি, এই পাত্রের মধ্যে আমি হইলো পানি নিছি। তাহলে এই পাত্রের মধ্যে যদি আমি ওয়াটার নেই, শুধু H2O নেই, তাহলে এই পানির মানে দ্রবণটা কি অনেক পাতলা থাকবে না? অনেক পাতলা থাকবে, ঠিক আছে। এখন আমি কি করতেছি, আস্তে 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 এই পানির মধ্যে বিভিন্ন তোমার ধরো প্রোটিন, এটা ধরো প্রোটিন, এটা একটা প্রোটিন, তো অনেকগুলা প্রোটিন আমি এই পানির মধ্যে ঢাইলা দিলাম। এখন প্রোটিন ঢাইলা দিলে ভাইয়া এই পানিটা কি ঘন হয়ে যাইব না? ঘন হইতে হইতে আস্তে আস্তে কি স্টিকি হয়ে যাইব না? হ্যাঁ, তো অ্যাডহেসিভ প্রপার্টির কারণে কি হয়ে যাবে, এই দ্রবণটা হলো স্টিকি হয়ে যাইব। এই স্টিকি দ্রবণটাই হলো এই যে এরকম এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মতো। আমার কথা বুঝতে পারছো? জিনিসটা একদম পুরোপুরি পাতলা না, ঠিক আছে, পুরোপুরি একদম পাতলা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা টিস্যুর দুইটা এলিমেন্ট আছে, একটা হলো কোষ আর একটা হলো এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। মনে রাখবা, কোনো টিস্যুর যদি ভাইয়া এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের পার্সেন্টেজ কোষ সেলের পার্সেন্টেজ থেকে বেশি থাকে, তখন ওইটারে তুমি কি বলবা জানো? কানেকটিভ টিস্যু। যেমন এই যে দেখো এটার মধ্যে দেখছো এই যে টিস্যুটা আঁকলাম, এই টিস্যুর মধ্যে কি ভাই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের পোষণ তুমি বেশি দেখতেছো না কোষ বেশি আছে? বলো। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বেশি আসে, কোষ কি আছে দেখো 1 2 3, মাত্র 3টা কোষ আছে, বাকি ম্যাক্সিমাম পোর্শনই হলো হ্যাঁ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দিয়ে তৈরি। বাই দ্য ওয়ে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে যদি যে শুধু পানি আর প্রোটিন থাকে এমন না ভাইয়া, বিভিন্ন ধরনের ফাইবারও থাকতে পারে, তাই না ভাইয়া? বিভিন্ন ধরনের ফাইবার মানে হলো তন্তু। এই যে দেখো বিভিন্ন ধরনের ফাইবারও থাকতে পারে, ফাইবার মানে হলো তন্তু। এই তন্তুগুলো দুই ধরনের হতে পারে, একটা হলো কি কোলাজেন ফাইবার, আর এটা কি ফাইবার ভাইয়া? ইলাস্টিন ফাইবার। মনে রাখবা, কোলাজেন ফাইবার আর ইলাস্টিন ফাইবার, এই দুই ধরনের ফাইবার এনে থাকতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ওইদিকে যাইতেছি না, আমরা কোলাজেন ইলাস্টিন নিয়ে আমরা কঙ্কালতন্ত্র চ্যাপ্টারে এক্সপ্লিসিটলি পড়বো, ঠিক আছে। যেমন তোমরা কি জানো টেন্ডন হইলো কোলাজেন দিয়ে তৈরি, লিগামেন্ট এগুলো পড়ছিলা? কোলাজেন তারপরে ইলাস্টিন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখানে যে শুধু এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এমন না, ফাইবারও থাকে, ঠিক আছে। তো আমি কি বললাম, ইফ SECM মানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এর পরিমাণ সেলসের এলিমেন্ট থেকে বেশি থাকে, তখন ওইটাকে কি বলবা? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে যোজক টিস্যু বলে, বাংলায় বলে যোজক টিস্যু। আর ইফ এই যে দেখো এইটারে কি বলবা তুমি? এইটারে কি কানেকটিভ টিস্যু বলবা? এই যে এটারে এপিথেলিয়াল টিস্যু বলবা। কারণ কি ভাই বলো তো, এখানে কোষের পরিমাণ কি আছে? বেশি আছে না? হ্যাঁ, কোষের পরিমাণ বেশি, নন এক্সাইটেবল, এবং এক্সট্রা সেলুলারের পরিমাণ কি কম। তাহলে এটারে তুমি বলবা এপিথেলিয়াল টিস্যু। তাহলে আমি যদি বলি ইফ ECM মানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ইজ লেস দ্যান সেলস, মানে সেলসের পোর্শন থেকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স কম থাকে, তখন ওইটারে কি বলে ভাইয়া? এপিথেলিয়াল টিস্যু। গুড। তাহলে বুঝতে পারছো ভাইয়া, কাহিনী বুঝতে পারছো? এই সবাই বলো তো বুঝতে পারছো কি না? আবরার, তারপর আরেফিন, সাদ, প্রাঞ্জল, আহনাফ, রিফা। হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমি সামনে আগাই। এখন আসো, আমাদের রক্ত কি ভাইয়া? দেখছো লেখছে কি? তরল যোজক টিস্যু, তাই না? তরল যোজক টিস্যু, রাইট? লিকুইড কানেকটিভ টিস্যু। তরল কেন রক্ত? কারণ আমরা জানি রক্ত হইলো তরল, দ্যাটস ওয়াই লিকুইড। ওকে, এটা আমরা সবাই বুঝতে পারছি। রক্ত যোজক টিস্যু, এটা প্রমাণ করতে হলে আমার কি প্রমাণ করতে হবে ভাইয়া? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের পরিমাণ সেলের থেকে বেশি থাকে। হ্যাঁ, আমার প্রমাণ করতে হইব যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স কি থাকে? সেলের থেকে বেশি থাকে। এটা যদি আমি প্রমাণ করতে পারি তাইলে কি হয়ে যাব? রক্ত কি হয়ে যাব? যোজক টিস্যু হয়ে যাব, রাইট? হ্যাঁ, তুমি একটু বইয়ে খেয়াল করে দেখো তো, রক্তের দুইটা উপাদান থাকে, একটারে কি বলে ভাইয়া? প্লাজমা বা রক্তরস, আরেকটা কি? রক্তকণিকা বা ব্লাড সেলস, তাই না? হ্যাঁ, ব্লাড কর্পাসলও বলে বা ব্লাড সেল। কর্পাসল অ্যাকচুয়ালি এই কারণে বলে, কারণ হইলো তোমার ওই জায়গায় সবগুলো অঙ্গাণু, আরবিসি রে কর্পাসল বলে, ঠিক আছে? আরবিসি রে মেইনলি কর্পাসল বলে, কারণ ওইখানে সব অঙ্গাণু হইলো থাকে না, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হইলো ভাইয়া, দেখো রক্তের মধ্যে দুইটা উপাদান আছে, রক্তরে দুই ভাগে ভাগ করা যায়। দেখো এটা হলো রক্ত, এই রক্তের মধ্যে একটা তরল পোর্শন আছে না ভাইয়া? তরল পোর্শন, এই তরল পোর্শনরে বলে প্লাজমা। আর ভাইয়া রক্তের মধ্যে তুমি দেখতেছো অনেকগুলো কোষ আছে, এই যে যেমন এটা কি আরবিসি না?
রেড ব্লাড সেল। তারপরে এটা কি ডব্লিউবিসি না ভাইয়া? হোয়াইট ব্লাড সেল। তারপরে হ্যাঁ, তারপরে এইটা দেখো, এই যে এইটা এখানে দেখতেছো, এই যে এরকম মাকড়সার মতো গোল গোল কিছু কিছু দাগাইতেছি আমি, দেখতে পাইতেছো এগুলা? হ্যাঁ, এইগুলা হইলো ভাইয়া প্লাটিলেট বা থ্রম্বোসাইট, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে তিনটা আঁকলাম, এই তিনটা কি সেলুলার এলিমেন্ট না, সেলস না? হ্যাঁ, আর বাকি যা তরলের মতো অংশ আছে ওইটারে কি বলে ভাইয়া? প্লাজমা। আচ্ছা, আমাদের রক্তে তুমি বইটা চেক করে দেখো প্লাজমার পার্সেন্টেজ কত আছে ভাইয়া বলো তো? 55%। আর সেলসের কম পার্সেন্টেজ কত আছে ভাইয়া? 45%। অ্যাকচুয়ালি রক্তের যে তরল যে প্লাজমাটা, এটাই কি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স না ভাইয়া বলো তো? দেখো কোষের বাইরে আছে না এগুলা, এই তরলটা? হ্যাঁ, তাহলে এই রক্তের প্লাজমাটাই কিন্তু আসলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, রক্তের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, কারণ কি এটা কোষের বাইরে আছে। তো রক্তের যে প্লাজমাটা যেটা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এটার পার্সেন্টেজ কি বেশি না কম? বেশি, তাই এগুলো এটা কানেকটিভ টিস্যু। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম বেসিক। ঠিক আছে, রক্তরে কেন যোজক টিস্যু বলা হয় এটা পারবা? সবাই পারবা বলো তো? রক্তরে কেন যোজক টিস্যু বলা এটা প্রমাণ করতে পারবা? হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমি সামনে যাই। টিস্যুর কথা আমি বলে দিছি, এগুলো আমি বলে দিছি। ঠিক আছে, আচ্ছা এবার আসো 55% 45%। ভাই আগে ধারণা করা হইতো যে রক্তে এই আর্টারিয়াল সার্কুলেশন, ভাই আমি আর্টারিয়াল সার্কুলেশন বা হইলো ধমনীযুক্ত বা কার্বন অক্সিজেনযুক্ত রক্তরে কি লাল দিয়ে প্রকাশ করি না? আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তরে কি নীল দিয়ে প্রকাশ করি না? হ্যাঁ, তাইলে আগে ধারণা করা হইতো ভাইয়া যে আর্টারিয়াল সার্কুলেশন আর ভেনাস সার্কুলেশন। আর্টারিয়াল সার্কুলেশন মানে হইলো ধমনীযুক্ত রক্ত, মানে অক্সিজেনযুক্ত রক্ত আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এইটা একে অপরের থেকে আলাদাভাবে সার্কুলেট হয়, মানে এদের মধ্যে কোনো কানেকশন নাই। কিন্তু এটা কি ট্রু ভাইয়া বলো তো? এটা কিন্তু ট্রু না, এটা আগে ধারণা করা হইতো। কারণ এই ধারণাটা ভাঙছে হইলো একটা বিজ্ঞানীটার নাম হইলো উইলিয়াম হার্ভে। উনি বলছে যে ব্লাড সার্কুলেটস, এই কে জানি আসছে, একটু অ্যাডমিট দাও তো ভাইয়া, কে জানি আসছে, কে আসছে এটা? কে কে আমার একটু বলো তো, আগে বলো। সাফকাত, ওকে, আচ্ছা ঠিক আছে। ব্লাড আচ্ছা, উইলিয়াম হার্ভে প্রথম ভাইয়া ধারণা করে যে ব্লাড সার্কুলেটস থ্রু আউট দ্য বডি অ্যান্ড ইজ পাম্পড বাই হার্ট, এবং ভেনাস সার্কুলেশন আর যে আর্টারিয়াল সার্কুলেশন এটা একটা আরেকটারে ওভারল্যাপ করে, মানে একটা আরেকটার সাথে কন্টিনিউয়াস। কথা বুঝতে পারছো? একটা আরেকটার সাথে কন্টিনিউয়াস। এটা হলো প্রথমে উইলিয়াম হার্ভে বলছে। এই কারণে ওরে হলো রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারক বলা হয়। কথা বুঝতে পারছো? রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারককে উইলিয়াম হার্ভে, এবং তার শরীরবিদ্যার বা ফিজিওলজির জনকও বলা হয়। ঠিক আছে, ফিজিওলজির জনকও বলা হয় এই কারণে। আচ্ছা যাই হোক, এবার আমরা রক্ত সম্পর্কে কিছু তথ্যে যাব। মানব দেহের ভাইয়া কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এটা হলো আমরা জানবো। হ্যাঁ, এবার আমরা এই 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 জিনিসটাই আমরা জাস্ট মুখস্থ করব যে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এবার ভাইয়া তোমরা ছোটোবেলায় ফিজিক্স পড়ছো, তোমরা পড়ছিলা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানির ওজন কত বলো তো? 1 লিটার পানির ভর কত বলো তো? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানির ভর কি 1 কেজি। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি বলো তো ভাই? আমরা কি এটা জানি না? আমরা 1 লিটার পানির ভর 1 কেজি। আচ্ছা আমরা কি ভাই এটা জানি যে ভর জিনিসটা কি আসলে? ভর বা মাস মানে কি? ভর বা মাস এর ইকুয়েশনটা কি বলো তো ভাই? ডেনসিটি ইনটু কি? ভলিউম, এটাই তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাইলে আমার একটু বলো তো ভরের ইকুয়েশন যদি এটা হয় যে ডেনসিটি ইনটু ভলিউম, তাইলে ডেনসিটির ইকুয়েশন, হ্যাঁ যে ভর, হ্যাঁ ডেনসিটির ইকুয়েশন কি হবে আমার একটু বলো তো? ডেনসিটি এটা তো বুঝলাম, এখান থেকে বলো। ম্যাস বাই ভলিউম। আচ্ছা ওকে, এখন এই যে বললাম ভাই 1 লিটার পানির হইলো 1 কেজি, এটা কেন হয়েছে বলো তো? 1 লিটার পানির যে তোমার ভর এটা 1 কেজি, কারণ কি জানো?
4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডেনসিটি কত ছিল জানো? 1 ছিল। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডেনসিটি কি ছিল? 1 কেজি পার লিটার ছিল। কথা বুঝতে পারছো? ডেনসিটির একক কি? কেজি পার লিটার না? দেখো ভরের একক হলো কেজি, এটার কি লিটার, তাই না? তাহলে কেজি পার লিটার, তাই না? তাহলে বিষয়টা হলো আমার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার পানির ডেনসিটি কত ছিল ভাইয়া? পানির ডেনসিটি 1 কেজি পার লিটার ছিল। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আমাদের বডির টেম্পারেচার কত একটু বলতে পারবা? হ্যাঁ 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, এভারেজ করলে কত আসে? 37 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা 37 ডিগ্রি সেলসিয়াসে পানির ডেনসিটি কত? এটা ক্যালকুলেট করে পাওয়া গেছে 37 ডিগ্রি সেলসিয়াসে পানির ডেনসিটি হইল 0.99। এটা ক্যালকুলেট করে পাওয়া গেছে 37 ডিগ্রি সেলসিয়াসে পানির ডেনসিটি। এটা আমাদের বডির টেম্পারেচার, মানে আমাদের রক্তের টেম্পারেচার। আমাদের রক্তের টেম্পারেচার কত ভাইয়া? 37 ডিগ্রি সেলসিয়াস। এটা তো আমরা জানি নাকি? এটা কিন্তু আমরা অনেকবার পড়ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে ভাইয়া ক্যালকুলেট করে পাওয়া গেছে যে 37 ডিগ্রি সেলসিয়াসে পানির যে ডেনসিটি এটা হলো কি 0.99। আর রক্তের ম্যাক্সিমামই কিন্তু পানি, ঠিক আছে? রক্তের ম্যাক্সিমামই হলো পানি। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা বের করব যে রক্তের ভর আমাদের মানুষের যে ভর, এটার কত পার্সেন্ট রক্তের ভর, ঠিক আছে? আমরা যদি ভাইয়া বের করতে পারি যে 5 থেকে 6 লিটারের ভর কত, তাহলে আমরা কি বের করতে পারবো না যে একটা মানুষের বডিতে কত কেজি রক্ত থাকে? কারণ আমরা ডেনসিটি পেয়ে গেছি। এবার আমরা ভরটা বের করি। ভরটা যদি বের করো, এটা রক্তের ভর, একটা মানুষের রক্তে কত কেজি, মানে কতটুকু ভর থাকে, তাহলে রক্তের মাস কত হবে বলো তো ভাইয়া? রক্তের ভলিউম, হ্যাঁ রক্তের ভলিউম ইন্টু ডেনসিটি। আমরা তোমার 37 ডিগ্রি টেম্পারেচারে ডেনসিটি কত পাইছি ভাই? 0.99। আর ভলিউম, রক্তের ভলিউম আমরা কত পাইছি ভাই বলো তো? 5 to 6 লিটার পাইছি। আমি 6 লিটার ধরি, হ্যাঁ 6 লিটার ধরে করতেছি। হ্যাঁ তাহলে দেখো তো এটা কত আসে, আমার একটু জানাও তো, ক্যালকুলেটর বাই করো, কত আসে? 5.94 ইউ গেস। আচ্ছা আমি লিখলাম তোমার গেসে, লিখলাম। এটাই কি আসে দেখো তো? আচ্ছা 5.94। তাহলে ভাইয়া রক্তের মাস, একটা মানুষের রক্তের মাস কত আসে ভাইয়া বলো তো? 5.94। আচ্ছা বলো তো ভাইয়া একটা মানুষের WHO অনুযায়ী একটা আইডিয়াল হিউম্যানের ওজন কত জানো? WHO অনুযায়ী একটা আইডিয়াল হিউম্যানের ওজন কত? 70 কেজি। বুঝতে পারছো? WHO অনুযায়ী একটা আইডিয়াল হিউম্যানের ওজন দেওয়া হয় 70 কেজি। কথা বুঝতে পারছো? 70 কেজি একটা আইডিয়াল হিউম্যানের ওজন ধরা হয়, ঠিক আছে? আচ্ছা এখন কথা হইলো, তাহলে ভাইয়া এই যে ভাইয়া যে ডেটাটা দিছে, এই ডেটাটা কার ক্ষেত্রে দিছে? একটা আইডিয়াল হিউম্যানের ক্ষেত্রেই তো দিছে, তাই না? তাহলে 5 থেকে 6 লিটার ব্লাড কার বডিতে থাকে, যার বডির ওজন কত? 70 কেজি, তাই না? বা তোমার 5.94 কেজি ব্লাড, এটা কার বডিতে থাকে, যার বডির ওজন কত? 70 কেজি। তাহলে ভাই আমার একটু বলো যে আমি কি এইভাবে লিখতে পারি না? একটু ঐকিক নিয়ম করি। হ্যাঁ দেখো 5.94 কেজি থাকে, 5.94 কেজি ব্লাড থাকে 70 কেজির মধ্যে, মানে 70 কেজি হিউম্যান বিংয়ে। তাহলে 1 কেজি ব্লাড থাকে 70/5.94। তাহলে পার্সেন্টেজ বাই করতে হলে আমি কি করবো ভাইয়া? 100 কেজির মধ্যে, হ্যাঁ 100 তোমার আচ্ছা আমি একটু উল্টা করছি, ঐকিক নিয়মটা উল্টা করছি। ঐকিক নিয়মটা আসলে 70 কেজি সামনে দিতে হইব, বুঝছো? কারণ 100 তো হইলো পার্সেন্টেজ করতে গেলে এটা এইভাবে লিখতে হবে। হ্যাঁ 70 কেজির মানুষের মধ্যে ব্লাড থাকে কত? 5.94 কেজি ব্লাড। হ্যাঁ ব্লাড। আচ্ছা সুতরাং 1 কেজির মধ্যে থাকে কত ভাইয়া? 5.94 ডিভাইডেড বাই 70। আর যদি আমি পার্সেন্টেজ বাই করতে চাই, 100 কেজির মধ্যে কত থাকে? বাইর করো তো এটা, আমার একটু জানাও, বের করে জানাও। 8.485%। হ্যাঁ তোমার 70 কেজি। হ্যাঁ এটা কত আসে ভাইয়া বলো তো? 8.485।
485 তার মানে 8.49 আমরা ধরতে পারি, তাই না? আচ্ছা, তো দেখো আমি কিন্তু এই যে 5.94 বার্স এই যে বাইর করছিলাম, এটা কোনটা ধরে বাইর করছিলাম ভাই? হাইয়েস্ট ভ্যালু ধরে বাইর করছিলাম না? তাহলে লোয়েস্ট ভ্যালু ধরে বাইর করলে আর একটু কম আসতো, তার মানে দুইটার মিডলে বাইর করলে কি আর একটু কম আসতো, রাইট? আচ্ছা, তাহলে তুমি একটু দেখো তো, তাহলে মানুষের বলো তো ব্লাডের ওজন মানুষের বডির কত পার্সেন্ট হইতে পারে? 8.49% হইতে পারে। তোমার বইয়ে দেখবা লেখা আছে কত পার্সেন্ট, দেখবা মানুষের মোট ওজনের কত পার্সেন্ট? 8%। অর্থাৎ তুমি যদি এই দুইটার অ্যাভারেজ ধরতা দেখতা ডাইরেক্ট 8% বাইর হইতো। কথা বুঝতে পারছো? এই কথা বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? আচ্ছা, রক্তের পিএইচ কত ভাই? 7.4। অ্যাকচুয়ালি রেঞ্জে লিখলে কি হয়? 7.35 থেকে 7.45। এটা মনে রাখবা। এই পিএইচ এর মধ্যেই যত এনজাইম কাজ করবে, যেটা রক্তে কাজ করার, ঠিক আছে? আচ্ছা, রক্তে নর্মালি খুবই কম পরিমাণ এনজাইম কাজ করে, বাট যেটা কাজ করবে ওটা এই পিএইচেই কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, রক্ত ভাইয়া দেখো 7.4, এটা কি 7 এর থেকে বেশি না কম? 7 কি ভাইয়া নিউট্রাল পিএইচ না? আচ্ছা, 7 এর থেকে পিএইচ যদি বেশি হয় তাহলে এটা কি ক্ষারীয় হয় নাকি অ্যাসিডিক হয়? অ্যালকালাইন হয় এটা। আচ্ছা, আর যদি কম হয় তাহলে কি হয়? অ্যাসিডিক হয়। তাহলে ভাইয়া বলো তো রক্ত কি ক্ষারীয় নাকি অ্যাসিডিক? স্লাইটলি অ্যালকালাইন, মানে সামান্য ক্ষারীয়। সামান্য কেন বলছে? অতিরিক্ত বেশি আছে ভাইয়া 7 এর থেকে, নাকি অল্প একটু বেশি আছে? অল্প একটু বেশি আছে, সামান্য ক্ষারীয়। রক্তের টেম্পারেচার আর বডির টেম্পারেচার সেম, এটা আমি বলছি। আরেকটা যেটা বলছি, রক্তের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক ডেনসিটি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক ডেনসিটি অফ ওয়াটার কত? 1। এটা কি আমরা জানি না? আপেক্ষিক গুরুত্ব, পানির আপেক্ষিক গুরুত্ব কি 1 ধইরা বাকিগুলোরে ক্যালকুলেট করা হয়? হ্যাঁ, পানির আপেক্ষিক গুরুত্ব মানে হলো স্পেসিফিক ডেনসিটি। হ্যাঁ, আর স্পেসিফিক ডেনসিটি নিয়ে অনেক কাহিনী আছে, এটা তোমরা আমি যাইতেছি না, জাস্ট মনে রাখো যে যেটা ঘন বেশি ওইটার স্পেসিফিক ডেনসিটি বেশি থাকবে, ঠিক আছে? তো পানির আপেক্ষিক গুরুত্ব ধরা হয় 1, রক্তের আপেক্ষিক গুরুত্ব হইল 1.065। তাহলে আমার বলো তো কে বেশি ঘন, পানি নাকি রক্ত? রক্ত বেশি ঘন। রক্ত যেহেতু বেশি ঘন, তাই তুমি যদি ভাইয়া পানি আর রক্তরে মিক্স করো তাহলে কিছুক্ষণ দেখবা রক্ত কিছুক্ষণ পর নিচে কি করছে? সেটেল ডাউন করছে। কারণ কি? রক্তের ভার বেশি, কারণ রক্তের স্পেসিফিক ডেনসিটি বেশি, ঠিক আছে? রক্তের স্পেসিফিক ডেনসিটি যেহেতু বেশি, তাই রক্ত হইলো পানির নিচে কি করে? সেটেল ডাউন করে, ঠিক আছে? ফিউ টাইমস লেটার, কারণ এটা হলো স্পেসিফিক ডেনসিটির পার্থক্যের কারণে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা দেখবা যে কিছু কিছু সমুদ্রের পানি দেখবা একটা আরেকটার সাথে মিশে না, এরকম দেখছো? যে একটা সমুদ্রের পানি আরেকটা সমুদ্রের সাথে মিশে না, মাঝখানে লাইন থাকে। হ্যাঁ, এটার কারণ হলো একটা সমুদ্রের স্পেসিফিক ডেনসিটি আরেকটা সমুদ্রের স্পেসিফিক ডেনসিটির সাথে মানে মিলে না, দ্যাটস ওয়াই এরা মিশে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, সান্দ্রতা বা ভিসকোসিটি, ভাই তোমরা কি জানো ভিসকোসিটি বা সান্দ্রতা মানে কি? এটা কি জানো? এটা কি হ্যাঁ, তোমাদের কি ওই চ্যাপ্টার কি পড়ানো হয়েছে নাকি আমি জানি না। তুমি ফিজিক্সে ওই চ্যাপ্টার পড়ছো? পদার্থের গাঠনিক ধর্ম নামের একটা আছে, স্ট্রাকচারাল প্রপার্টিস অফ। হ্যাঁ হ্যাঁ, ভিসকোসিটি নিয়ে অনেক কথা আছে। এখন ভিসকোসিটি কি আমি সোজাভাবে বুঝাই। দেখো ভাই, ভিসকোসিটি মানে হলো প্রবাহীর ঘর্ষণ। প্রবাহী মানে কি বলো তো? প্রবাহী দুই প্রকার হইতে পারে, একটা হইলো ফ্লুইড অথবা ভাইয়া গ্যাস, দুইটাই প্রবাহী, মানে যেটা প্রবাহ হয়, ফ্লো হইতে পারে। কথা বুঝতে পারছো? সো ফ্লুইডও কিন্তু প্রবাহী, আবার গ্যাসও প্রবাহী। তো এই দুইটার ঘর্ষণরে বলে ভিসকোসিটি। কথা বুঝতে পারছো? ঘর্ষণ মানে কি বলো তো ভাইয়া? দেখো, ঘর্ষণ মানে হইলো তোমার ফ্রিকশন, ঠিক আছে? দেখো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। তুমি ধরো একটা পাত্রের মধ্যে পানি ঢালতেছো, সেম অ্যাঙ্গেলে আরেকটা পাত্রের মধ্যে তুমি মধু ঢালতেছো, এটা হলো মধু আর এটা হলো পানি। হ্যাঁ, কিছুক্ষণ পর তুমি দেখবা যে পানির পরিমাণ বেশি আছে নাকি মধুর পরিমাণ বেশি আছে? আমার বলো তো। হ্যাঁ, পানির পরিমাণ বেশি আর মধুর পরিমাণ কম। এটার কারণ হইলো ভাইয়া, মধু আস্তে আস্তে পড়তেছে। আস্তে আস্তে কেন পড়তেছে জানো? এই দেখো, এটা কি ভাইয়া? এই গ্লাসের সারফেস না ভাইয়া, বলো তো? এই গ্লাসের মধু যেহেতু বেশি ঘন, তাই এই গ্লাসের সারফেসের সাথে মধুর ঘর্ষণ কি থাকে ভাইয়া? বেশি থাকে। আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে না, বিপরীত দিকে, যেদিকে আমি ফালাইতেছি তার। হ্যাঁ, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন। তাহলে এই দিকে আমি ফালাইতেছি, তাহলে ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করবে। মানে এই যে তোমার সারফেস, এই সারফেসে মধুর ঘর্ষণ হইলো বেশি হয়।
মানে মানে গ্রেটার দেন পানি, পানির ঘর্ষণ কম হয়, পানির যে ঘর্ষণ হয় না এমন না, পানিরও ঘর্ষণ হয় বাট এটা অল্প, মধুর ঘর্ষণটা অনেক বেশি হয় কারণ মধু বেশি ঘন, দ্যাটস ওয়াই মধু স্লোলি ফল করে আর পানি অনেক দ্রুত ফল করে, কথা বুঝতে পারছো? আর পানি দ্রুত ফল করার কারণে পানির লেভেল অনেক তাড়াতাড়ি বাড়ে আর মধুর লেভেল হলো অল্প বাড়ে। তাহলে ভাই ভিসকোসিটি কি, এটা কি আমরা বুঝতে পারছি ভাই? বলো তো, বলো তো সবাই বলো তো, রিফা, সাদ, আহনাফ, তারপরে শাফকাত। শাফকাত আজকে দেরি করলি কেন? আরেফিন, আরে এই শাফকাত তুমি দেরি করলা কেন আজকে? আবার নাম রাখছে কি শাফকাত ভাইয়া না ভুইয়া? ও শাফকাত ভুইয়া। শাফকাত তুমি কি আমার কথা শুনতেছো? যাই হোক, ঠিক আছে, তোমার মাইক কিন্তু বন্ধ, তুমি যদি কিছু বলো আমি শুনবো না কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো তোমার এরপরে হলো তোমার আচ্ছা আচ্ছা, রক্তের ভিসকোসিটি ভাইয়া ওয়াটারের থেকে কেন বেশি হয় একটু এক্সপ্লেইন করো তো, কেন ওয়াটারের থেকে রক্তের ভিসকোসিটি বেশি হয়? দেখো দেখো রক্তের মধ্যে কি কি থাকে যার কারণে ভিসকোসিটি বেশি হয়? রক্তের মধ্যে ম্যাক্সিমামই তো পানি থাকে, ধরো এটা একটা ব্লাড ভেসেল, এখন এই ব্লাড ভেসেলের মধ্যে কি থাকে? এই ব্লাড ভেসেলের মধ্যে অবশ্যই ভাইয়া অনেকগুলা প্রোটিন থাকে, তাই না? প্লাজমা প্রোটিনের নাম শুনছি না আমরা? জি। তাহলে প্লাজমা প্রোটিন থাকে, প্লাজমা প্রোটিন থাকার কারণে রক্তটা কি ঘন হয় না হালকা হয়? ঘন হয়। ঘন হয়, তাহলে তার কারণে কি ভিসকোসিটি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে এটা একটা গেল যে ভিসকোসিটি কেন বাড়ে, ঠিক আছে? এটা হলো প্লাজমা প্রোটিন, এটার কারণ। আরেকটা হলো ভাইয়া রক্তে অনেক কোষ থাকে, সেলস থাকে, তাই না? যেমন আরবিসি থাকে, তাই না? আরবিসি থাকে, থাকে। আচ্ছা, তারপরে ডব্লিউবিসি থাকে, রাইট? জি। তারপরে প্লাটিলেট থাকে। এখন কথা হইলো কার কারণে ভাইয়া সান্দ্রতাটা অ্যাকচুয়ালি মেইনটেইন হয় বলো তো? আরবিসি, ডব্লিউবিসি না প্লাটিলেট? আমারে বলো আরবিসি। কেন? ধরো বেশি। এটা হলো ডাব্লিউবিসি আর এটা হলো ধরো প্লাটিলেট। হ্যাঁ, বিষয়টা হইলো ভাইয়া যদি বলে যে রক্তের সান্দ্রতা কেন বেশি, এটার অ্যান্সার হইলো রক্তের মধ্যে আরবিসি আরবিসি আর হইলো প্রোটিন থাকে, এই কারণে। এখন তুমি বলবা যে ভাই ডব্লিউবিসি কি থাকে না, প্লাটিলেট কি থাকে না, ওরা কি সান্দ্রতা বাড়ায় না? ওরা বাড়ায়, কিন্তু খুবই নেগলিজিবল বাড়ায়। কারণ কি জানো ভাইয়া? কারণ আমি তোমার একটা স্ট্যাট বলি যে রক্তে পার সিসিতে আরবিসির পরিমাণ প্রায় থাকে 50 লক্ষ, কিন্তু পার সিসিতে ডব্লিউবিসির পরিমাণ কত থাকে জানো? 4 থেকে 10,000। 4 থেকে 11,000, 4,000 থেকে 11,000, ঠিক আছে? আচ্ছা, সো দেখো কে বেশি, দেখো কই 50 লক্ষ আর কই 4,000 থেকে 11,000, চিন্তা করছো? প্লাটিলেটের পরিমাণ থাকে হইলো 2.5 থেকে 4 লক্ষ, 2.5 লাখ। হ্যাঁ 2.5 থেকে 3 লক্ষ বা 2.5 লাখ, এরকম 2.5 থেকে 3 লক্ষ ধরে রাখতে পারো, 4 লক্ষ হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো বিষয়টা হইলো দেখো এখানে বলো তো এই তিনটা সেলসের মধ্যে কার পরিমাণ একদম ট্রেমেন্ডাসলি বেশি, কার পরিমাণ বলো তো? এরিথ্রোসাইট বা আরবিসির পরিমাণ দেখো এখানে হলো মাত্র 11,000, 4,000, এনে 2.5 লাখ, আর এই জায়গায় 50 লক্ষ। তার মানে এর পরিমাণ অনেক বেশি থাকে। যেহেতু এর পরিমাণ অনেক বেশি থাকে, তাই রক্তের ঘনমাত্রা বা রক্তের কনসেন্ট্রেশন বাড়ানোর ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি থাকে? আরবিসি। এবং আর কার ভূমিকা বেশি থাকে ভাইয়া? প্রোটিন। প্রোটিনও কিন্তু রক্তে অনেক বেশি পরিমাণে থাকে, হ্যাঁ প্লাজমা প্রোটিনও রক্তে অনেক বেশি পরিমাণে থাকে। তাহলে কেউ যদি বলে রক্ত কেন সান্দ্র, রক্তের সান্দ্রতা কেন বেশি, তাহলে এটার কারণ কি হবে ভাইয়া? 1 নাম্বার কারণ হবে কি প্রোটিন, 2 নাম্বার কারণ হবে কি লোহিত রক্ত কণিকা, ঠিক আছে? যদি কোশ্চেন আসে ভাইয়া ডব্লিউবিসি আর প্লাটিলেট এরা কি রক্তের সান্দ্রতা বাড়াইতে ভূমিকা আসে, তুমি এক কথায় বইলা দিবা না ভূমিকা রাখে না, কিন্তু নেগলিজিবল ভূমিকা রাখে। সো তুমি বইলা দিবা যে নগণ্য, তাই মানে ভূমিকা রাখে না, কারণ এদের সংখ্যা অনেক কম থাকে, কথা বুঝতে পারছো? তো মেইনলি রক্তে প্রোটিন আর লোহিত রক্তকণিকা যেহেতু অনেক বেশি থাকে, তাই রক্তটা অনেক ঘন হয়, দ্যাটস ওয়াই রক্তের সান্দ্রতা কি হয়? বেশি হয়, সান্দ্রতা বা ভিসকোসিটি বেশি হয়। এতটুকু কি সবাই ক্লিয়ার ভাইয়া বলো তো? জি। আচ্ছা ঠিক আছে, আমি আগাইলাম, তোমরা ক্লিয়ার না থাকলে আমারে বলবা, ঠিক আছে? এবার ক্লিয়ার না থাকলে বলবা। এরপর আসো রক্তরস 50% আর রক্তকণিকা হইলো তোমার 45%। আমি ধরো কারো বডি থেকে ব্লাড নিলাম, হ্যাঁ এই যে ব্লাড নিছি, এখন রক্তরস যে 55% এটা 45%, এটা কেমনে বুঝলাম? ব্লাড নিছি, ব্লাড নিয়ে একটা মেশিন আছে, এটা একটা টেস্ট টিউবে ব্লাড নিছি, টেস্ট টিউবে একটা মেশিনে ঢুকালাম, মেশিনের নাম হলো সেন্ট্রিফিউগাল মেশিন।
এই সেন্ট্রিফিউগাল মেশিনে কি করছি, এই টেস্ট টিউবটা নিছি, নিয়ে মেশিনটাতে স্টার্ট দিছি। স্টার্ট দিলে এই মেশিনটা কি করে জানো, এইভাবে ঘুরায়। দেখছো, খেয়াল করতেছো তুমি কিভাবে ঘুরাইতেছে? হ্যাঁ, তাহলে এইটা হলো সেন্ট্রিফিউগাল মেশিন, এভাবে ঘুরায়। এভাবে ঘুরাইলে কি হইব বলো তো? এভাবে ঘুরাইলে কি হইব? এই যে রক্তরে যখন তুমি এমনি অনেক হাই স্পিডে ঘুরাবা, তখন রক্তের যে হেভি এলিমেন্টগুলো আছে এগুলো কি নিচে নিচে নাইমা যাইব না বলো তো? পাওয়ারফুল হ্যাঁ, পাওয়ারফুল সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে যে হেভি এলিমেন্টগুলো আছে এগুলো নিচে নাইমা যাইব, ঠিক আছে? আচ্ছা, আর যে মানে লাইট এলিমেন্টগুলো আছে এগুলো উপরে থাকবো, ঠিক আছে? তো দেখো রক্তের, হ্যাঁ রক্তের এই যে তোমার এই লাইট এলিমেন্টগুলো আছে এগুলো উপরে থাকবে, এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো দেখো এই যে দেখো বাইরের দিকে যে ইয়েলোইশ, কীরকম ইয়েলোইশ, ইয়েলোইশ যে পোর্শনটা আছে এটাই হলো ম্যাক্সিমাম পোর্শন, এটারে বলে প্লাজমা, ঠিক আছে? বাকি 45% হইলো রক্তকণিকা, 45% হইলো ভাইয়া রক্তকণিকা। এই 45%-এর মধ্যে ভাইয়া রক্তকণিকার মধ্যে ম্যাক্সিমামই কি লাল দেখতেছো না? আচ্ছা, তাহলে আর হলো মাঝখানে দেখছো একটু সাদা আছে, তোমরা কি দেখছো মাঝখানে একটু সাদা আছে? আচ্ছা, এই 45%-এর মধ্যে ভাইয়া ম্যাক্সিমামই হইলো কি আরবিসি না? আরবিসি, প্রায় 44%ই হইলো আরবিসি, কথা বুঝতে পারছো? আর বাকি যে 1% থাকে এই 1% হইলো কি জানো? ডব্লিউবিসি প্লাস প্লাটিলেট। এই আমার কথা বুঝতে পারছো? তাহলে রক্তকণিকার পোর্শন হলো 45%, তার মধ্যে ম্যাক্সিমামই কি আরবিসি, আর হালকা পরিমাণ কি থাকে এই যে মাঝখানে থাকে ডব্লিউবিসি প্লাস হইলো প্ল্যাটিলেট, ঠিক আছে? আচ্ছা ওকে, এটারে বাফি কোটও বলে। কি বলে? বাফি কোট। বাফি কোট মানে হইলো তোমার হেইজি মানে ক্লাউডি একটা কোট, এটারে বলে হইলো বাফি কোট, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবার আসো রক্তবসস বা প্লাজমা দেখতে কীরকম ভাই, অ্যাপিয়ারেন্স কীরকম? আগেই বলছি ভাই কীরকম, ইয়েলোইশ। তাহলে দেখো এই যে এটা প্লাজমা, এটা একটা প্লাজমা, হ্যাঁ প্লাজমার একটা ব্যাগ, তাহলে এটা হলো হালকা হলুদ বর্ণের, এটা ইয়েলোইশ, ঠিক আছে? আচ্ছা, প্লাজমার মধ্যে ভাইয়া ম্যাক্সিমাম পোর্শনে কি থাকে? পানি থাকে, প্রায় 90 থেকে 92% হলো পানি থাকে, ঠিক আছে? 90 থেকে 92% পানি, আর বাকি 10% বা 10 থেকে 8% থাকে কঠিন আর গ্যাস। গ্যাসের মধ্যে ভাইয়া, গ্যাসের মধ্যে কি কি গ্যাস থাকতে পারে ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, আর হালকা পরিমাণ কিও থাকতে পারে, নাইট্রোজেনও থাকতে পারে, কথা বুঝতে পারছো? যাই হোক, এখন গ্যাসের পোর্শনটা তোমাদের হইলো বইয়ে আলোচনা করা, কারণ গ্যাসের পোর্শন অনেক কম থাকে। প্লাজমায় দ্রবীভূত গ্যাসের সংখ্যা থাকে অনেক কম, এটা যখন তোমরা শ্বসনতন্ত্র চ্যাপ্টারে পড়বা তখন দেখবা যে আমাদের গ্যাস যে ট্রান্সপোর্ট হয় ম্যাক্সিমামই ট্রান্সপোর্ট হয় কোষের ভিতরে, পড়ছো না? হিমোগ্লোবিন কি অক্সি হিমোগ্লোবিন রূপে ট্রান্সপোর্ট, মানে সরি অক্সিজেন কি অক্সি হিমোগ্লোবিন রূপে ট্রান্সপোর্ট হয়। এই অক্সি হিমোগ্লোবিন ভাইয়া কই থাকে? আরবিসির ভিতরে নাকি প্লাজমায়? আরবিসির ভিতরে। তো ম্যাক্সিমাম পোর্শনই, ম্যাক্সিমাম গ্যাস ট্রান্সপোর্টই আরবিসির ভিতর দিয়ে হয়, কথা বুঝতে পারছো? মানে আরবিসি হইলো ম্যাক্সিমাম গ্যাস ট্রান্সপোর্ট করে। প্লাজমায় গ্যাসের পরিমাণ অনেক অল্প থাকে, তাই আমরা গ্যাসকে অনেক সময় নেগলেক্ট করি, ঠিক আছে? শুধু কঠিন পদার্থই ধরি। এখন আসো, কঠিন পদার্থ ভাইয়া দুই ধরনের হইতে পারে, একটা হলো অর্গানিক কঠিন পদার্থ হইতে পারে, মানে জৈব কঠিন পদার্থ, আর একটা কি হইতে পারে? ইনঅর্গানিক হইতে পারে। এখন আসো, অর্গানিক হইলো, আচ্ছা আমার একটু বলো, অর্গানিক বেশি থাকবে না ইনঅর্গানিক বেশি থাকবে বলো তো? অবভিয়াসলি রক্ত একটা জৈব পদার্থ, রক্ত একটা তরল পদার্থ, তাই অর্গানিক পোর্শনে কি থাকবো? বেশি থাকবো, ঠিক আছে? দেখবা 9% থাকে অর্গানিক আর 1% থাকে ইনঅর্গানিক। অ্যান্ড ইনঅর্গানিকের মধ্যে দেখো কি কি আছে? NaCl থাকে সবচেয়ে বেশি, লবণ থাকে হইলো সবচেয়ে বেশি, ঠিক আছে? NaCl থাকে সবচেয়ে বেশি। এছাড়া ভাইয়া আরও আদার্স এইগুলো আয়ন আছে, এই আয়নগুলো একটু দেখে নিও। তুমি দেখো এইগুলো সব আয়নই তোমার পরিচিত। আয়রন আয়নও সামান্য পরিমাণে থাকে। ট্রান্সফেরিন, ট্রান্সফেরিন কি ভাই আয়রন আয়ন পরিবহন করে না বলো তো? হ্যাঁ, সো আয়রন আয়ন, হ্যাঁ সেরুলোপ্লাজমিন কি কপার পরিবহন করে না বলো তো? এটা কি আমরা পড়ছিলাম? হ্যাঁ, ট্রান্সফেরিন, সেরুলোপ্লাজমিন এগুলা কপার পরিবহন করে। হ্যাঁ, সো এগুলাও তুমি রক্তের মধ্যে পাবা। এখন ভুল করতে পারো কোনটা জানো? এই যে আয়োডিন, আয়োডিনটা ভুল করতে পারো। আয়োডিনটা তোমরা মাথায় নাও নিতে পারো, যে রক্তের যে তোমার ইনঅর্গানিক সাবস্টেন্স, এই ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে এগুলো তো আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বা এগুলো সবাই পারবা। বাইকার্বনেট থাকে বাফার হিসেবে, এটা সবাই পারবা। আয়োডিন ভুল করতে পারো। এখন আয়োডিন মনে রাখবা কেমন জানো? আয়োডিন কেন রক্তে থাকে আমি তোমাদের বলি। এই আয়োডিন কিন্তু ভাইয়া আমাদের থাইরয়েড ফাংশনের জন্য অনেক জরুরি, এটা কি জানো?
হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ডে আয়োডিনের অভাবে কি, আর আয়োডিনের অভাবে কি থাইরয়েড গ্ল্যান্ড কি অনেক বড় হয়ে যায় না? এটা পড়ছিলা, গলগণ্ড রোগ হয়। হ্যাঁ গলগণ্ড এই আয়োডিনের অভাবে হয়, কথা বুঝতে পারছো? অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিন লাগে। এখন থাইরয়েড হরমোন তৈরিতে যেহেতু আয়োডিন লাগে, এই আয়োডিনটা আসে কই থেকে ভাইয়া? এই আয়োডিন আসে ভাইয়া আমরা যে খাবার খাই এই খাবারের মধ্যে আয়োডিন থাকে, কথা বুঝতে পারছো? উত্তরবঙ্গের যে শাকসবজি এগুলোর মধ্যে আয়োডিন কম থাকে, কারণ কি বলতো? গলগণ্ড রোগ ম্যাক্সিমাম উত্তরবঙ্গে হয়। হ্যাঁ উত্তরবঙ্গে কেন হয়? কারণ সমুদ্র থেকে দূরে, সমুদ্র থেকে যেহেতু দূরে, তাই তোমার মাটির মধ্যে আয়োডিন বা সোডিয়াম ক্লোরাইড এসব লবণের পরিমাণ হইলো কম থাকে। সমুদ্রের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে, সোডিয়াম আয়োডাইড থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে। সো এইসব লবণের পরিমাণ উত্তরবঙ্গের দিকে কম থাকে, দ্যাটস ওয়াই ওদের গলগণ্ড বেশি হয়, কথা বুঝতে পারছো? অন দি আদার হ্যান্ড দক্ষিণবঙ্গের যারা আছে ওদের গলগণ্ডের রিস্ক হলো কম হয়, বুঝতে পারছো? তো কাহিনী হলো এই আয়োডিন হলো ভাই থাইরয়েড হরমোন তৈরিতে হলো হেল্প করে, এই কারণে আয়োডিন হলো প্লাজমায় থাকে। এটা আমরা খাই, খাওয়ার পর অ্যাবজর্ব হয়ে আমাদের ব্লাডে যায়, ব্লাড থেকে তারপর থাইরয়েড গ্ল্যান্ডে যায়, থাইরয়েড হরমোন তৈরি করে, ঠিক আছে? এটা মনে রাখবা আয়োডিনের কাজ, ঠিক আছে? তাইলেই তুমি এটা মিলাইতে পারবা যে এটা অজৈব উপাদানের মধ্যে থাকবে। এবার আসো জৈব উপাদান। জৈব উপাদানের মধ্যে ম্যাক্সিমাম কি থাকবে বলো তো? ম্যাক্সিমাম কি থাকবে বলো? হ্যাঁ অ্যাবসলুটলি গুড, ভেরি গুড। দেখো জৈব উপাদান কি ধরনের হইতে পারে? প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিডই তো হইতে পারে, তাই না? প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিডই হইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। হ্যাঁ 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 বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বলতেছি। হ্যাঁ তো ম্যাক্সিমাম কি থাকে মানে বলো তো? ম্যাক্সিমামই হইলো কি থাকে? প্রোটিন থাকে। আমরা কোন জায়গার কথা বলতেছি ভাই? প্লাজমার কথা বলতেছি না? তাহলে এই প্রোটিনগুলা, ম্যাক্সিমাম প্রোটিনগুলারে কি বলবো? প্লাজমা প্রোটিন, কথা বুঝতে পারি? প্লাজমা প্রোটিন থাকে ম্যাক্সিমাম 7.5%। তাহলে বাকি কত থাকে ভাই? বাকি কি থাকে বলো তো? 9% থেকে 7.5% যদি তুমি প্লাজমা প্রোটিন দাও, 1.5% বাকি থাকে। এই 1.5% কি থাকে? আদার্স। 1.5 থাকে আদার্স। আদার্সের মধ্যে দেখো নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ প্লাস আদার্স, ঠিক আছে? তাহলে প্রোটিন হইলো সবচেয়ে বেশি থাকে, আর নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ আর আদার্স হইলো থাকে অনেক কম, হইলো কম। এটা কিন্তু আমরা আগেই পড়ছি যে রক্তে প্রোটিনের পরিমাণ আর আরবিসির পরিমাণ অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই রক্ত সান্দ্র। প্লাজমা প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। তাহলে দেখবা এই 9%-এর মধ্যে 7.5%ই হলো প্লাজমা প্রোটিন, ঠিক আছে? আচ্ছা এখন আসো কি কি প্লাজমা প্রোটিন আছে, কি কি আদার্স আছে, এটা নিয়ে আমরা একটু পড়ি, ঠিক আছে? আচ্ছা দেখো প্রথমে দেখো পার্সেন্টেজগুলো একটু খেয়াল রাখো। পার্সেন্টেজগুলোর মধ্যে ভাই খুবই ইজি। প্রথমে প্লাজমার মধ্যে দুইটা উপাদান পাবা, একটা হলো পানি আর কঠিন পদার্থ। পানির পরিমাণ বেশি থাকবে না কঠিন পদার্থের পরিমাণ বেশি থাকবে? অ্যাবসলিউটলি পানির পরিমাণ বেশি থাকবে। তাহলে পানি দেখো 90% দিলাম, কঠিন পদার্থ 10% দিলাম। এরপরে 10% আমরা 10%-এর মধ্যে কঠিন পদার্থ 10%, এখন ইনঅর্গানিক হইতে পারে, অর্গানিক হইতে পারে। রক্ত একটা জৈব পদার্থ, তাহলে জৈব পদার্থের মধ্যে অর্গানিক সাবস্টেন্স বেশি থাকবে না ইনঅর্গানিক বেশি থাকবে? অবশ্যই অর্গানিক হইলেও বেশি থাকবে। তাহলে অর্গানিক দিলাম 9% আর রেজাল্ট দিলাম 1%। দেখো এন থেকে 90 থেকে 9 হয়েছে, এনে কি থেকে 1 হয়েছে, রিলেট করা যায় আর কি। যাই হোক এটাতে যাইও না, যাই হোক। তারপরে আসো দেখো জৈব অর্গানিক হইলো কি আছে? প্রোটিন হইলো সবচেয়ে বেশি থাকে 7.5%, আর বাকি 1.5% হলো নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ এবং আদার্স থাকে, ঠিক আছে? এখন আসো প্লাজমা প্রোটিনের মধ্যে কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর হইলো প্রথমবিন। এর মধ্যে ভাই ফাইব্রিনোজেন আর প্রথমবিন এই দুইটা কি জানো? ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর মানে কি বলো তো ভাইয়া? হ্যাঁ এগুলারে প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টরও বলে, কথা বুঝতে পারছো? ব্লাড কোয়াগুলেশনও কি করে? হেল্প করে। তাহলে রক্ত জমাট বাঁধতে এরা হেল্প করে। অন দি আদার হ্যান্ড অ্যালবুমিন আর গ্লোবিউলিন কি, এটা আমি বলি রক্তের মধ্যে সবচেয়ে বেশি প্লাজমা প্রোটিন যেটা থাকে ওটাকে বলে অ্যালবুমিন। অ্যান্ড অ্যালবুমিনের একটা কাজ আছে, এটা অ্যালবুমিনের অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে। দেখো কি লেখছে? প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেশার মেনটেন করা। এখন এটার মানেটা কি? আমি বুঝাই। দেখো ভাইয়া ধরো এইখানে এই যে এটা কি রক্তের মধ্যে কি আছে? এটা প্লাজমা আছে, রাইট? আর এই যে আমি গোল গোল যেগুলো আঁকছি এই গোল গোলগুলা কি বলো তো? অ্যালবুমিন। গোল গোলগুলা কি? অ্যালবুমিন। আচ্ছা মনে রাখবা প্লাজমা প্রোটিনগুলা দেখবা লেখা আছে, প্লাজমা প্রোটিনগুলা কলোয়েড ধর্মী হয়। কলোয়েড কীরকম টাইপের হয়? কলোয়েড ধর্মী, লিখবা কলোয়েডাল হয়। হ্যাঁ কলোয়েডাল মানে কি? কলোয়েড মানে কি এটা আমি পড়াবো ইনশাল্লাহ, যদি তোমরা হলো কেমিস্ট্রি
প্রি মেডিকেল টেডিকেলে আসো তাহলে পড়াবো। ওইটা হলো তোমার কর্মমুখী রসায়নের 5 নাম্বার চ্যাপ্টার কেউ পড়ছো জীবনে? মানে খুইলাও তো দেহ নাই মনে হয়, এমনি তো শর্ট সিলেবাস, তার উপরে আবার 5 নাম্বার চ্যাপ্টার খুইলা দেখবো। কর্মমুখী রসায়ন নামের একটা চ্যাপ্টার আছে জানো, অধ্যায় 1-এর 5 নাম্বার চ্যাপ্টার। ওই জায়গায় খুবই আজে বাজে জিনিস লেখা আছে, কিন্তু ওটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো সাসপেনশন ভার্সেস কলয়েড ভার্সেস ক্রিস্টালয়েড। কথা বুঝতে পারছো? কলয়েড কি, ক্রিস্টালয়েড কি, আর সাসপেনশন কি, ঠিক আছে? এগুলো হলো সাইজ অফ দ্য পার্টিকেলের উপর ডিপেন্ড করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যাই হোক, ক্লাস 6 এ ছিল। হ্যাঁ হ্যাঁ। তো কলয়েডাল, কলয়েডাল মানে কি জানো? কলয়েড ধর্মী বা কলয়েডাল মানে কি? দেখবা কলয়েডের একটা বৈশিষ্ট্য হলো কলয়েড পানিগ্রাহী। পানিগ্রাহী মানে কি বলো তো? হাইড্রোফিলিক। কথা বুঝতে পারছো? এটা কি পাইছো না? কলয়েড পানিগ্রাহী, এটা কি পাইছিলা যে হাইড্রোফিলিক মানে পানি ধরে রাখে? পড়ছিলা এরকম কিছু? বলো তো। আচ্ছা, কেমিস্ট্রি বইতে ছিল। হ্যাঁ হ্যাঁ। এখন দেখো ভাইয়া, রক্তের মধ্যে এই যে প্লাজমার মধ্যে অবশ্যই পানি আছে, পানি আছে। তো এই যে এই অ্যালবুমিনের কথা বলতে বলো, দেখো এর আশেপাশে কি আছে? পানি আছে না? জি। এই পানিগুলারে কি ধরে রাখতে চাইবো না সাইরা দিতে চাইবো? যেহেতু কলয়েডাল ধরে রাখতে যাবে। এই হলো ধরে রাখতে চাইবো। তেমনি এখানে কি করবে? সে পানিটা ভিতরের দিকে ধরে রাখতে যাবে। এই অ্যালবুমিনও কি পানিটারে ভিতরের দিকে ধরে রাখতে চাবে, ঠিক আছে? তাহলে দেখো, রক্তের প্লাজমায় যদি অ্যালবুমিন থাকে, তাহলে এই অ্যালবুমিনের কারণে রক্তের পানিগুলা বা রক্তের যে প্লাজমাগুলা, এটা কি রক্তের ভিতরের দিকে থাকতে চায় নাকি বাইরের দিকে চলে যেতে চায়? ভিতরের দিকে থাকতে চাই। ভিতরের দিকে থাকতে চায়। এবং সবগুলা অ্যালবুমিনের যে কার্যক্রম আছে এটারে যোগ করলে ভাইয়া এটার প্রেশারটা কোন দিকে পড়ে বলো তো? সে পানি যে ধরে রাখতেছে, একটা প্রেশার দিয়েই তো পানিটা ধরে রাখতেছে। এই যে প্রেশারটা, এটা কোন দিকে পড়ে? এটা কি এইভাবে ভিতরের দিকে পড়ে না ভাইয়া? ভিতরের দিকে। হ্যাঁ। সো এটা হলো, এটারে বলে কলয়েডাল অসমোটিক প্রেশার। কথা বুঝতে পারছো? অর্থাৎ এই যে প্লাজমা প্রোটিনগুলো আছে, এই প্লাজমা প্রোটিনগুলো পানিগুলারে ধরে রাখতে চায়, ভিতরের দিকে ধরে রাখতে চায়। ভিতরের দিকে ধরে রাখতে চাওয়ার কারণে সে কোন দিকে প্রেশার দিবে? পানিরে কোন দিকে টান দিবে বলো তো? ভিতরের দিকে না বাইরের দিকে ঠেলবে? ভিতরের দিকে ঠেলবে। হ্যাঁ, ইনওয়ার্ডস ঠেলবে। তাহলে ইনওয়ার্ডস ঠেললে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশারের ডিরেকশন কি হয় ভাইয়া? ইনওয়ার্ড ডিরেকশনে থাকে। কথা বুঝতে পারছো? ইনওয়ার্ড ডিরেকশনে থাকে। প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশারের ডিরেকশন হয় ইনওয়ার্ডস ডিরেকশন, ঠিক আছে? অন দি আদার হ্যান্ড আরেকটা প্রেশার কিন্তু এই জায়গায় কাজ করে, বলো তো কোন প্রেশার? ব্লাড প্রেশার, নাম শুনছো না? ব্লাড প্রেশার কোন দিকে কাজ করে বলো তো? আমরা পড়ছিলাম না? অপোজিট। হ্যাঁ, ব্লাড ফ্লো এর সময় রক্ত যে পার্শ্ব চাপ দেয় ওইটারে কি বলে? ব্লাড প্রেশার বলে। ব্লাড প্রেশার। পড়ছিলাম এটা? আচ্ছা, ধরো হ্যাঁ হ্যাঁ, যারা হইলো এটা একটু বুঝতেছ না, আমি ফিজিক্স দিয়ে একটু করে দেই। ধরো এটা একটা রক্তনালী, এই একটা রক্তনালী। এই রক্তনালীর মধ্যে 1 লিটার ব্লাড ঢুকাইলাম, এই রক্তনালীর মধ্যে 5 লিটার ব্লাড ঢুকাইলাম। কোন রক্তনালীর প্রাচীরে প্রেশার বেশি পড়বে বলো তো? এইরকম 5 লিটার। 5 লিটারের প্রেশার বেশি পড়বে। বুঝতেছো এটা সবাই? এই সবাই বুঝতেছো? সাফকাত, আরেফিন, বুঝতেছো এটা? হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে। তাহলে এই যে ভাইয়া তোমার এই যে প্রেশার বেশি পড়বে, এই যে প্রেশারটা যেটা নাকি বাইরের দিকে ঠেলতেছে, এই প্রেশারটারে কি বলে বলো তো? ব্লাড প্রেশার বা বিপি। কথা বুঝতে পারছো? রক্তচাপ বলে এইটারই, ঠিক আছে? তাহলে ভাইয়া বলো তো, রক্তচাপের ডিরেকশন আর কলয়েডাল অসমোটিক প্রেশারের ডিরেকশন কি মানে অ্যান্টি না, বিপরীত না? হ্যাঁ। তাহলে দেখো এটা হলো কলয়েডাল অসমোটিক প্রেশার, যেটা নাকি তোমার তোমার রক্তের প্লাজমারে ভিতরের দিকে ধরে রাখতে চায়। আর এটা হলো ব্লাড প্রেশার, যেটা নাকি রক্তের প্লাজমারে কি বাইরের দিকে ঠেলতে চায়, তাই না? এবং দুইটা ডিরেকশন কি বিপরীত। কথা বুঝতে পারছো? অনেক সময় দেখবা যে কারো যদি লিভার ক্ষতিগ্রস্ত হয় ভাইয়া, কারো যদি লিভার ড্যামেজ হয়, লিভার ড্যামেজ হইলে লিভার ড্যামেজের কারণে দেখবা হাত পায়ে পানি জমে। দেখছো? হাত পায়ে বা শরীরের বিভিন্ন অংশে কি জমে? পানি জমে। এটা ব্যাখ্যা দাও তো ভাইয়া, একটু ব্যাখ্যা দাও তো, ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা দাও তো, কেন এটা হয়? লিভার ক্ষতিগ্রস্ত হইলে কেন হাত পায়ে পানি জমে? আসলে লিভার তো অনেক ধরনের প্লাজমা প্রোটিন বানাই তো, কারণ লিভার ক্ষতিগ্রস্ত হলে ব্লাড প্রেশার কমে যায়। ব্লাড প্রেশার কেমনে কমে?
ব্লাড প্রেশার কমবে না। দেখ আমি আমি ফ্লো চার্ট বানাই, ম্যাথমেটিক্যালি মিলাই। দেখ হ্যাঁ, লিভার ড্যামেজ, লিভার ড্যামেজ মানে কি? লিভারের ফাংশন শেষ। এই অ্যালবুমিন, রক্তের যত প্লাজমা প্রোটিন আছে, গামা গ্লোবুলিন বাদে সকল প্লাজমা প্রোটিন কে তৈরি করে? এটা আমরা পড়ছি না পরিপাক চ্যাপ্টারে, যে গামা গ্লোবুলিন বাদে সকল প্লাজমা প্রোটিন কে তৈরি করে? লিভার তৈরি করে না? বলো তো। এই তোমরা কি শুনতেছো? হ্যাঁ, গামা গ্লোবুলিন বাদে রক্তের সকল প্লাজমা প্রোটিন, গামা গ্লোবুলিন বাদে রক্তের যত প্লাজমা প্রোটিন আছে সবকে তৈরি করে? লিভার তৈরি করে। তাহলে লিভার যদি ড্যামেজ হয় ভাইয়া, অ্যালবুমিন তো একটা প্লাজমা প্রোটিন, তাই না? তাহলে কি অ্যালবুমিন তৈরি হবে? না, তখন অস্মোটিক প্রেশার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নো অ্যালবুমিন। যদি অ্যালবুমিন না থাকে তাহলে দেখো কি হইব। সাপোজ অ্যালবুমিন নাই, দাঁড়াও, হ্যাঁ, অ্যালবুমিন যদি না থাকে তাহলে এখান থেকে অ্যালবুমিন সরাই দাও। অ্যালবুমিন না থাকলে কলোয়েডাল অসমোটিক প্রেশার কি থাকবে? না, থাকবে না। কলোয়েডাল অসমোটিক প্রেশার অনেক কমে যাবে, মানে থাকবেই না, অনেক অল্প হয়ে যাব। কলোয়েডাল অসমোটিক প্রেশার কি করতেছিল ভাইয়া? রক্তের পানিরে কি ভিতরের দিকে টানতেছিল না বাইরের দিকে? ভিতরের দিকে। হ্যাঁ, ভিতরের দিকে টানতেছিল। এখন যদি আর ব্লাড প্রেশার কি করতেছিল? বাইরের দিকে নিতেছিল, তাই না? জি। আচ্ছা, যদি কলোয়েডাল অসমোটিক প্রেশার না থাকে, অর্থাৎ ব্লাড প্রেশারের কোনো অ্যান্টি না থাকে, তাহলে ব্লাড প্রেশার কি এক্সেসিভলি কি আপার হ্যান্ড নিয়ে নিবে না? হ্যাঁ, বলো তো, এক্সেসিভলি আপার হ্যান্ড নিয়ে নিবে না? মানে কি বাইরের দিকে পানি বেশি করে ঠেলবো না? বাইরের দিকে পানি বেশি করে ঠেললে এই যে এন্ডোথেলিয়াল কোষগুলা, মানে এই যে রক্তের মধ্যে, রক্তে ব্লাড ভেসেলের মধ্যে অনেক ছোট ছোট মাইক্রোপোর থাকে, কথা বুঝতে পারছো? অ্যাকচুয়ালি যদি অনেক বেশি প্রেশার দেয় তাহলে না ফ্লুইড এইরকম লিকেজ হয়ে যায়, কথা বুঝতে পারছো? অ্যান্ড ফ্লুইড লিকেজ হইলে, রক্তনালী থেকে ফ্লুইড লিকেজ হইলে কোথায় জমা হবে বলো তো? বিভিন্ন অর্গানে জমা হবে না? অর্গানের এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্টে জমা হবে না? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে। আচ্ছা ভাইয়া দেখো তাহলে কি হইলো ভাইয়া বলো তো? এই টিস্যু থেকে কি, ব্লাড থেকে ফ্লুইড বেশি লিকেজ হবে না? ব্লাড থেকে, রক্তনালী থেকে যদি রক্ত বাইরে, মানে তোমার পানি বাইরে যায়, পানি বাইরে গেলে কই জমা হবে? বিভিন্ন অর্গানের যে স্পেস আছে ওইগুলায় জমা হবে। অর্গানের স্পেসগুলায় জমা হইলে কি হবে বলো তো? হাত পায়ে পানি জমা হবে, কথা বুঝতে পারছো? তাহলে মিলাইতে পারছো বলো তো? সবাই মিলাইতে পারছো কিনা? পারছি। রিফা বলো, আহনাফ, সাদ, আরেফিন, শাফকাত। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ওকে, আমি আগাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আসো ভাইয়া, আর কি আছে? আচ্ছা, বিভিন্ন বস্তু যেমন ভাইয়া লিপিড, বিলিরুবিন, এগুলো পরিবহনেও হেল্প করতে পারে ও, ঠিক আছে? অ্যালবুমিন এই দুইটা পরিবহনেও হেল্প করতে পারে, মনে রাখবা। আচ্ছা গ্লোবিউলিন, ভাই আমি বলছিলাম গ্লোবিউলিনের আরেকটা নাম তুমি কি বলবা? ইমিউনো গ্লোবিউলিন, তাই না? আর ইমিউনোগ্লোবিউলিনকে কি বলে? অ্যান্টিবডি বলে, এটা বলছিলাম আমি। ইমিউনোগ্লোবিউলিনকে কি বলে? অ্যান্টিবডি বলে। যেমন আমরা পড়ি না যে আমাদের লালারসে কি থাকে? আইজিএ থাকে। এই আইজি এর ফুল মিনিংটা কি? আইজি এর ফুল মিনিং হইল ইমিউনো, আই মানে ইমিউনো, আর জি দিয়ে কি? গ্লোবিউলিন। তাহলে বলো ইমিউনোগ্লোবিউলিন কি? এক ধরনের গ্লোবিউলিন। অ্যাকচুয়ালি এটা এক টাইপের গামা গ্লোবিউলিন, কথা বুঝতে পারছো? সো এই গামা গ্লোবিউলিন কি করে? প্রতিরক্ষা হেল্প করে, আর বিভিন্ন ভিটামিন আর হরমোন হইলো ট্রান্সপোর্ট করে, ঠিক আছে? বিভিন্ন ভিটামিন আর হরমোন, ধরো এটা একটা গ্লোবিউলিন, এটা ধরো একটা গ্লোবিউলিন, এটা বিভিন্ন হরমোন আর ভিটামিনের সাথে লাইগা লাইগা ট্রান্সপোর্ট হয়, কথা বুঝতে পারছো? তো যাই হোক, এই গেল অ্যালবুমিন আর গ্লোবিউলিন। ফাইব্রিনোজেন আর প্রথম বিন কি করে ভাইয়া? রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। লাইট, হ্যাঁ, ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। আচ্ছা এরপরে আসো নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ। ভাইয়া ইউরিয়া যে নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ, এটা নিয়ে তোমার কোনো ডাউট আছে বলো তো? এটা নিয়ে তোমার কোনো ডাউট থাকা উচিত না। মনে আছে আমরা ইউরিয়া কেমনে তৈরি করছিলাম বলো তো? ইউরিয়া কেমনে তৈরি করছিলাম বলো বলো? এই মিয়া কি কও মিয়া? এটা বডিতে অ্যামোনিয়াম সায়ানাইড কই পারছো? তুমি তো জৈব যৌগে চলে যাইতেছো। হ্যাঁ এই দেখো, এটা কি এটা কি অ্যামোনিয়া না ভাইয়া? NH2 আর একটা এইচ এনে রাখলাম, অ্যামোনিয়া, রাইট? এটা কি আঁকতেছি আমি বলো তো? কার্বন ডাই অক্সাইড।
আর এটা আবার আমি লিখলাম NH2 আর একটা H বাইরে লিখলাম, মানে এই পুরোটা তো অ্যামোনিয়া, এটা তো বুঝতে পারতেছো নাকি, NH3 অ্যামোনিয়া। তো মনে আছে অ্যামোনিয়া থেকে যে ইউরিয়া তৈরি হয়, কেমনে তৈরি হয় বলো তো? এই দেখো, এই হাইড্রোজেন, এই অক্সিজেন আর এই হাইড্রোজেন বাইর করে দাও তো ভাই, কি বাইরে? পানি। পানি বের হয়ে যায়, H2O, পানি বের হয়ে যায়। পানি বের হয়ে গেলে এটা একটু আলাদা করে দাও, হ্যাঁ এটা একটু আলাদা করে দাও। পানি বের হয়ে গেলে এগুলো মুছে দাও। দেখো এই হাইড্রোজেন চলে গেছে, এই অক্সিজেন চলে গেছে, এটা চলে গেছে। কার্বনের ভাই এটার একটা হাত খালি হয়েছে, এটার একটা হাত খালি হয়েছে, কার্বনের একটা হাত খালি হয়েছে, এই সাইডে একটা হাত খালি হয়েছে। কার্বনের কি দুইটা হাত খালি হয়েছে না ভাই? জি, অক্সিজেন চলে গেছে। হ্যাঁ, জয়েন করে দাও, দুইজন একে অপরের সাথে বন্ড করলো। তাহলে এখন যেটা তৈরি হইলো এটার নাম কি বলো তো? ইউরিয়া। ইউরিয়া। তাহলে ইউরিয়া হলো কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া দিয়ে তৈরি হয়। এটা যেই সাইকেলে তৈরি হয়, যে একটা আমাদের লিভারে একটা সাইকেলের মাধ্যমে কি এটা তৈরি হয়, সাইকেলটার নাম কি? ইউরিয়া সাইকেল বা অর্নিথিন সাইকেল। অ্যাকচুয়ালি অর্নিথিন নামক অ্যামিনো অ্যাসিড এই ইউরিয়া সাইকেলে হেল্প করে, কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটার নাম হলো অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল, মনে রাখবা, ঠিক আছে? তাহলে ইউরিয়া গেল ভাই, ইউরিয়া থেকে ইউরিক অ্যাসিড পাওয়া যায়। ইউরিয়ারে যদি তুমি ক্রমাগত অক্সিডেশন করতে থাকো তাহলে একসময় একটা অ্যাসিড পাবা, ইউরিক অ্যাসিড পাবা, ঠিক আছে? তাহলে ইউরিক অ্যাসিডের মধ্যেও নাইট্রোজেন থাকবো। হ্যাঁ, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ মানে এমন পদার্থ যেটা নাকি রেচন পদার্থ বাইরে হয়ে যাইব, বর্জ্য পদার্থ মানে বডির জন্য খারাপ, আর যেটার মধ্যে নাইট্রোজেন আছে, ঠিক আছে? ওকে, তারপর আসো ক্রিয়েটিনিন, জ্যানথিন, এগুলা যে নাইট্রোজেন যুক্ত, এটা আমি কেমনে বুঝলাম বলো? পৃথিবীর যে কোনো যৌগের শেষে যদি আয়নি থাকে, বুঝবা এটা কি, এটার মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে। যেমন ভাইয়া এখানে ক্রিয়েটিনিনের শেষে আইএনই আছে, জ্যানথিনের শেষে আইএনই আছে, নাইট্রোজেন আছে। এখন তোমরা হয়তোবা আমার বিশ্বাস নাও করতে পারো, বিশ্বাস ট্রাস্ট ইস্যু থাকতে পারে, তাহলে আমি একটু প্রমাণ করে দেই। ভাইয়া অ্যাডিনিন কি ছিল বলো তো? নাইট্রোজেন বেস বলছিলা, তার মানে কি এটার মধ্যে নাইট্রোজেন ছিল? ছিল। এটার মধ্যে কি আইএনই আছে? আছে, ওকে, ঠিক আছে। তারপরে গুয়ানিন কি ছিল বলো তো? নাইট্রোজেন বেস ছিল, তার মানে কি এটার মধ্যে আইএনই আছে? এই যে দেখো তো আইএনই আছে নাকি? তাহলে মনে রাখবা, পৃথিবীর যে কোনো জিনিসের শেষে যদি আইএনই থাকে ওটার মধ্যে কি থাকবো? নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ। এরকম কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি রক্তের নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ নয়? ওখানে তোমার ইউরিয়া, ইউরিক অ্যাসিড তো থাকতেই পারে, ক্রিয়েটিনিন, জ্যানথিন থাকতে পারে, বাদে অন্য কিছু থাকতে পারে। অন্য কিছু থাকলে অবশ্যই মনে রাখবা, যদি আইএনই থাকে ওটা হবে নাইট্রোজেন যুক্ত, ঠিক আছে? সেইভাবে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো ভাই, আদার্সের মধ্যে কিছু কার্বোহাইড্রেট আর লিপিড থাকতে পারে, ওটা আমাদের বেশি না। লিপিডের মধ্যে তোমার মনে আছে মনে হয় এলডিএল, এইচডিএল থাকে, তাই না? হাই ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন, হ্যাঁ, কোলেস্টেরল থাকে, ঠিক আছে? ওয়াটার সলিউবল বিভিন্ন ভিটামিন থাকে। বলো তো ওয়াটার সলিউবল ভিটামিন কি কি বলো তো? বি আর সি। সি এর কেমিক্যাল নামটা কি বলো তো? অ্যাসকর্বিক অ্যাসিড, গুড, অ্যাসকর্বিক অ্যাসিড। B1 এর কেমিক্যাল, বি এর তো অনেক আছে, B1 এর কেমিক্যাল নাম কি বলো? গুড, থায়ামিন। B2, B3, এই মিয়া B3, হ্যাঁ নিয়াসিন, নিয়াসিন থেকে নিকোটিনামাইড। B5 পেন্টোথায়ানিক অ্যাসিড। B6 বল B6 বল। পাইরিডক্সিন, গুড। B7 বায়োটিন। B9 থাপরামোইরা। B12 কি দিলে? B12 হলো সায়ানোকোবালামিন। B9 কি বলে এবার? ইয়েস, B9 হলো ফলিক অ্যাসিড। এই ভাই ভিটামিন বি গুলা মনে রাখো, হ্যাঁ? যারা নতুন আসছো এগুলো কিন্তু আমি পড়াইছি, হ্যাঁ, এগুলো পড়াইছি, ভয় পাও না। এগুলো ওরা অ্যান্সার দিতে পারতেছে কারণ আগের বিভিন্ন ক্লাসে আমি পড়াইছি, ঠিক আছে? আমি লেখি একটু, হ্যাঁ, যারা নতুন আছে ওদের জন্য আমি একবার লিখি, একটা রিভিশন দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা দাও, আবার লিঙ্কে জয়েন করো। কোনটা? এই চ্যাপ্টারে লাগবে না, বাট ওভারঅল তোমার এটা অনেক জায়গায় লাগবে, অনেক জায়গায়, অনেক ইমমেজারেবল, ঠিক আছে? যাও লিঙ্কে জয়েন করো। আচ্ছা, থায়ামিন এটা হলো রিবোফ্লেভিন,
আচ্ছা তোমরা এটা দেইখা নিও ভাই, হ্যাঁ এটা আমি এই সাদ তুমি একটু সবগুলা ভিটামিনের নাম লেখা ওগুলার অ্যাক্টিভ ফর্ম লেখা গ্রুপে একটু পাঠায় তো। ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে আচ্ছা ওকে। তারপরে আমরা সামনে যাই। তারপরে ফ্যাট সলিউবল পিগমেন্ট, ভাই কী কী পিগমেন্ট থাকতে পারে ভাইয়া? বিলিরুবিন তো সবার আগে থাকবো, তাই না? বিলিরুবিন অবভিয়াসলি থাকবে, কারণ রক্তে অলওয়েজই কিছু পরিমাণ আরবিসি ফাইটা যায় সামান্য, এটা জন্ডিস করে না। সামান্য পরিমাণ আরবিসি রক্তে ফাটতেই পারে, কথা বুঝতে পারছো? ওইগুলো জন্ডিস করে না। এই সামান্য একটা দুইটা আরবিসি ফাটার কারণে জন্ডিস হবে না। তো ওইটার কারণে কি হবে? আরবিসির ভিতরে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন বাইরে আসবে। এরপরে আমরা জানি হিমোগ্লোবিন মেটাবলিজমের লাস্ট প্রোডাক্ট কি বলো তো? বিলিরুবিন না? হ্যাঁ, তো এই বিলিরুবিন, হ্যাঁ হ্যাঁ বলো সাত কিছু বলতেছিলা? হ্যাঁ হ্যাঁ, তো এই বিলিরুবিন দেখো হলুদ কালার, সো এই বিলিরুবিন কিছু পরিমাণ থাকবে আর ক্যারোটিনও থাকবে। এরপর আসো রক্তরসের কাজ। দেখো অল্প পরিমাণে গ্যাস দ্রবীভূত থাকে, তাহলে কি রক্তরসের একটা কাজ কি গ্যাস ট্রান্সপোর্ট করা, তাই না ভাইয়া? কিছু পরিমাণ গ্যাস ট্রান্সপোর্ট করে। যেমন ভাইয়া দেখো এই যে এটা হলো অ্যালভিওলাস আর এটা হলো রক্তনালী, রাইট? আমরা জানি প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে অক্সিজেনের পরিমাণ বেশি বাইরে যায়। এই অক্সিজেন কি হয়? কিছু পরিমাণ রক্তরসে দ্রবীভূত হয় আর কিছু পরিমাণ কি হিমোগ্লোবিন এর সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়, ঠিক আছে? তো দেখবা যে 2% খালি প্লাজমায় পরিবাহিত হয়, বাকি 98%ই কি তোমার অক্সি হিমোগ্লোবিন রূপে আরবিসিতে পরিবাহিত। এই যে 2% পরিবাহিত হয়, এটাই তো প্লাজমার কাজ, এই যে ট্রান্সপোর্ট করতেছে। কার্বন ডাইঅক্সাইডে 5% হলো প্লাজমায় পরিবাহিত হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করাও প্লাজমার কাজ। কই 99% ছিল? কি অক্সিজেনের ভাইয়া অক্সিজেনের 2% হইল প্লাজমায় পরিবাহিত হয় আর 98% হইল হিমোগ্লোবিনে পরিবাহিত। হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সি হিমোগ্লোবিন প্লাজমায় হইল সলিউবল আকারে পরিবাহিত হয়, আর 98% হলো অক্সি হিমোগ্লোবিন আকারে পরিবাহিত হয়। আর কোনো 99 নাই এই জায়গায়, কথা বুঝতে পারছো? এনে আর কোনো 99 98 নাই, ঠিক আছে? 98 আছে, কোনো 99 নাই। তুমি হয়তো বা 99 অন্য জায়গায় পড়তে পারো, বাট এই জায়গায় 98ই পড়বা, ঠিক আছে? তোমার বইও এটাই আছে ভাইয়া, চেক করে দেখো আজমল স্যারের বইয়ে এইটাই আছে। আচ্ছা ওকে, আচ্ছা এরপরে আসো ভাইয়া। দেখো ভাইয়া কার্বন ডাইঅক্সাইড কিন্তু 3 ভাবে পরিবাহিত হয়, বুঝছো? হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন হিসেবে পরিবাহিত হয়, প্লাজমায় দ্রবীভূত হিসেবে পরিবাহিত হয়, এছাড়া ভাইয়া বাইকার্বনেট হিসেবেও পরিবাহিত হয়, ঠিক আছে? বাইকার্বনেট হিসেবেও কিন্তু এই যে দেখো বাইকার্বনেটের মধ্যে কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইডের কিছু গ্লিমস দেখা যায়, ঠিক আছে? সো বাইকার্বনেট অ্যাকচুয়ালি কি হয়? কার্বন ডাইঅক্সাইড হলো পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এই কার্বনিক অ্যাসিড এই যে বাইকার্বনেট তৈরি করে। সো বাইকার্বনেট রূপে হলেও পরিবাহিত হয়, ঠিক আছে? বাইকার্বনেট কিন্তু রক্তে বাফার হিসেবে কাজ করে, এটা জানো? রক্তে কি হিসেবে কাজ করে ভাইয়া? বাফার হিসেবে কাজ করে। বাফার কেমনে বাফার হিসেবে কাজ করে? রক্তে যদি অ্যাসিডিটি বাইরে যায় তখন এটাকে কি করে দেয়? নিউট্রাল করে দেয়, রাইট? ধরো বাইকার্বনেট মানে কি? এই বাইকার্বনেট এখন রক্তে অ্যাসিডিটি বাইরে গেছে, অ্যাসিডিটি বাইরে গেলে কি হাইড্রোজেন প্লাস বাইরে গেছে, প্রোটন বাইরে গেছে, অ্যাসিডিটি বাইরে গেছে। সো এটারে নিউট্রাল করে দিয়ে সে কার্বনিক অ্যাসিড তৈরি করে। সো এটা হলো আনডিসোসিয়েটেড থাকে, কথা বুঝতে পারছো? ডিসোসিয়েটেড থাকে না। সো এটা যদি উইক অ্যাসিড, সো ডিসোসিয়েটেড থাকলে এই হাইড্রোজেন আয়নটা তুমি এই জায়গায় ট্র্যাপ করে ফেললা, কথা বুঝতে পারো? বাইকার্বনেটের মাধ্যমে এটা ট্র্যাপ করে ফেললা, তখন হাইড্রোজেন আয়ন তোমার কি হবে? কইমা যাবে, কইমা গেলে অ্যাসিডিটিও কইমা যাবে, তখন আবার পিএইচটা নর্মালে চলে যাবে। এটা কি বুঝতে পারছো সবাই বাফার হিসেবে যে কিভাবে কাজ করে? আচ্ছা বাফার, বাফারের মধ্যে তুমি আরেকটা জিনিস পড়ছিলে না? বাফার দ্রবণ হলো এমন দ্রবণ যার মধ্যে আমি সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার যুক্ত হলে পিএইচ চেঞ্জ হয় না, এটাই তো না? এটাই পড়ছিল না? তাহলে ভাইয়া তুমি ধরো রক্তের মধ্যে সামান্য অ্যাসিড যুক্ত করলা, পিএইচ তো চেঞ্জ হইল না, কারণ কি? তোমার বাইকার্বনেট বাফার আছে। বাইকার্বনেট বাফার হলো এক টাইপের ক্ষারীয় উপাদান, তাই না? যেটা নাকি কি অ্যাসিডের সাথে যুক্ত করে এটা কার্বনিক অ্যাসিড তৈরি করলে। হোয়াট অ্যাবাউট সামান্য ক্ষার? সামান্য ক্ষার রক্তে যুক্ত হইলে কি হবে? সামান্য ক্ষারের জন্য কি কোনো বাফার আছে? হাজারি স্যারের বইয়ে আছে, কিন্তু রক্তে কি কোনো সামান্য ক্ষারের জন্য বাফার আছে? অ্যান্সার হইল না। এখন কথা হলো কেন না? রক্তে কি সামান্য ক্ষার যুক্ত কখনো হয় না? অ্যান্সার হইল না, হয় না। কারণ হলো মনে রাখবা আমাদের বডি হইল নিট অ্যাসিড প্রডিউসার,
অর্থাৎ আমাদের বডিতে ক্ষার কম প্রডিউস হয়, ক্ষার প্রডিউস হয়ই না। আমাদের বডিতে বেশিরভাগই কি প্রডিউস হয় বলো তো? অ্যাসিড প্রডিউস হয়। যেমন আমি তোমার উদাহরণ দেই, তোমরা কি পড়ছো না মেটাবলিজমে গ্লাইকোলাইসিস পড়ছো না? গ্লুকোজ বাইয়া কি তৈরি হয়েছিল? পাইরুবিক ক্ষার তৈরি হয়েছিল না পাইরুবিক অ্যাসিড তৈরি হয়েছিল? পাইরুবিক অ্যাসিড। তারপরে ক্রেবস চক্রে পড়ছো না আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড পড়ছো? এগুলা কি ক্ষার ছিল না অ্যাসিড ছিল? অ্যাসিড ছিল। তো মনে রাখবা মেটাবলিজমের কারণে আমাদের বডিতে সামান্য অ্যাসিড প্রডিউস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সামান্য ক্ষার প্রডিউস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই ক্ষারের জন্য হুদাই আমার বাফার সিস্টেম লাইখা লাভ নাই। কথা বুঝতে পারছো? এই কারণে আমার রক্তে কোনো ক্ষারীয় বাফার সিস্টেম নাই, কারণ আমার রক্তে কখনো ক্ষার অ্যাডই হয় না। কারণ আমাদের বডি কি নিট অ্যাসিড প্রডিউসার, আমাদের বডিতে অ্যাসিড বেশি প্রডিউস হয়। এটা কি বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এটা কিন্তু অনেকে কোশ্চেন কিন্তু আসার কথা যে বাইকার্বনেট এটা তো সামান্য H+ রে যুক্ত করে নিউট্রাল করে দিতেছে, কিন্তু আমরা বাফার দ্রবণে কি পড়ছি যে সামান্য অ্যাসিড যুক্ত করলেও নিউট্রাল করে, আবার ক্ষার যুক্ত করলেও কি নিউট্রাল করে। তাহলে ক্ষারের জন্য কি কোনো বাফার সিস্টেম আছে বডিতে? অ্যান্সার হইল না। ঠিক আছে, কারণ কি? কারণ আমার বডিতে ভাইয়া ক্ষার প্রডিউসই হয় না, ম্যাক্সিমামই অ্যাসিড প্রডিউস হয়। এটার উদাহরণ কি? এটার উদাহরণ আমি তোমার দিয়ে দিলাম, এই যে পাইরুবিক অ্যাসিড বডিতে তুমি নিজেই পড়তেছো, তুমি নিজেই দেখবে এগুলো পড়ছো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুবিক ক্ষার প্রডিউস হচ্ছে না অ্যাসিড? অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তারপরে কি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, সব অ্যাসিড, কোনো ক্ষার নাই। কথা বুঝতে পারছো? তো আমাদের বডি হলো অ্যাসিড বেশি প্রডিউস করে, দ্যাটস ওয়াই অ্যাসিডিটি বাড়ার সম্ভাবনা আছে, ক্ষার বাড়ার সম্ভাবনা নাই। এই কারণে আমি বাফার অ্যাসিডের জন্যই রাখছি। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পারছি সবাই ভাইয়া? এটা কি সবাই বুঝতে পারছি বলো তো? ওকে ওকে ঠিক আছে, আমি আগাই। আচ্ছা তারপরে আসো তোমার 30% এগুলো বাদ দাও। আচ্ছা 30% এগুলো ভাইয়া, এই যে এই পার্সেন্টেজগুলো এগুলো আমরা শ্বসনতন্ত্র চ্যাপ্টারে অনেক ভালো মতো পড়বো। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এরপর আসো অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা। ভাই এটা কিন্তু বইলা দিছি একটু আগে, দেখছো না? বাফার কি তোমার রক্তরসের মধ্যে কি বাইকার্বনেট বাফার থাকে, এটা কি অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। আচ্ছা আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, রক্ত কি এনজাইম পরিবহন করে নাকি? হ্যাঁ, রক্ত অল্প এনজাইম পরিবহন করে। এখন কথা হইলো রক্ত কেন, আমরা কি জানি ভাইয়া হরমোন, হরমোন কই খরিত হয় ভাইয়া বলো তো? রক্তে খরিত হয় না? হ্যাঁ, ডাকলেক্স গ্ল্যান্ডে কি হয়? হরমোন। তাহলে হিসেবে রক্তে কি এনজাইম থাকার কথা নাকি হরমোন থাকার কথা? হরমোন থাকার কথা। কিন্তু এনজাইম কি থাকে রক্তে? অ্যান্সার হলো ইয়েস, অল্প পরিমাণ এনজাইম থাকে, কিন্তু এই এনজাইমগুলোর কোনো ফাংশন থাকে না। এগুলা কি হয় জানো? রেগুলার সেলুলার টার্নওভারের কারণে তৈরি হয়। রেগুলার সেলুলার টার্নওভার মানে কি? ধরো তোমার একটা কোষ, এই কোষের তো ভাই একটা লাইফ স্প্যান আছে। ভাই এই কোষের মধ্যে কি অনেক এনজাইম থাকতে পারে না বলো তো? এই কোষের ভিতরে কি থাকতে পারে? ইন্ট্রাসেলুলার এনজাইম থাকতে পারে না? তো এই কোষের তো ভাই একটা লাইফ স্প্যান আছে। কিছুদিন পর এই কোষ ধরো মইরা গেলে কি কোষ ফাইটা যাইব না? এই কোষ ধরো ফাইটা গেল, এখন এই ফাইটা গেলে এই এনজাইমগুলো কি লিক হয়ে গেল না? লিক, হ্যাঁ, এই লিক হয়ে এনজাইমগুলো কই ঢুকে? রক্তে ঢুকে যায়। কথা বুঝতে পারছো? লিক হয়ে এনজাইমগুলো কই ঢুকে যায় ভাইয়া? রক্তের মধ্যে ঢুকে যায়। কথা বুঝতে পারছো? তো এগুলো হইলো লিক এনজাইম হইলো ঢুকে, বাট এটার কি আসল ফাংশন কি এই জায়গায় ছিল? রক্তের মধ্যে কোনো ফাংশন আছে এটার? না, রক্ত জাস্ট এটারে পরিবহন করে এক্সক্রিশনে হেল্প করে। কথা বুঝতে পারছো? বডি থেকে বের করে দিতে হেল্প করে, এটা জাস্ট এনজাইম পরিবহন করতে হেল্প করে। বাট হরমোন, রক্তে হইলো হরমোন খরিত হয় এবং হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ফাংশন করে। এটা কি কনসেপ্টটা ক্লিয়ার আছে ভাই বলো তো? মনে রাখবা রক্ত হরমোন আর এনজাইম দুইটাই পরিবহন করে। আমরা কিন্তু পড়ছি যে এনজাইম কিন্তু কখনো রক্তে খরিত হয় না, এক্সোক্রাইন এক্সো মানে কি বাইরে, তার মানে রক্তের বাইরে খরিত হয়। আর হরমোন কি এন্ডোক্রাইন, এন্ডো মানে ভিতরে, তার মানে রক্তের ভিতরে খরিত হয়। এখন কথা হইলো যে রক্তের ভিতরে তো হরমোন খরিত হয়, তাই হরমোন তো তুমি পাবাই, রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এক জায়গা থেকে অন্য। এনজাইম কি পাবা? একটু আগে পড়াইলাম যে এক্সোক্রাইন তো রক্তের বাইরে ক্ষরণ করে, তাহলে তো তোমার না। এখন এনজাইম কি পাবা? হিসাব অনুযায়ী ম্যাথমেটিক্যালি মিলাইলে কিন্তু পাওয়ার কথা না। কিন্তু কথা হইলো তুমি কিন্তু এই জিনিসটা ভুলে যাইতেছো যে আমাদের প্রতিনিয়ত কি কোষগুলা কি হয়? মারা যায়, তাই না? প্রতিনিয়ত কোষগুলা মারা যাওয়ার কারণে ওর সেলের মধ্যে থেকে এনজাইমগুলো লিক হয়, এই লিক হয়ে ওরা রক্তে প্রবেশ করে, ওইটাই তারা পরিবহন করে। কথা বুঝতে পারছো? এরপর আসো রক্তকণিকা বা রক্তকোষ।
রক্তকোষের মধ্যে ভাইয়া 3 ধরনের কণিকা আছে, এটা নিয়ে আমরা পড়বো। প্রথম আসলে লোহিত রক্তকণিকা। এই দেখো এটা হলো একটা লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার শেপ কেমন আমারে কেউ বলো তো, শেপ কেমন? বাইকনকেভ ডিস্ক, অ্যাবসলিউটলি। অথবা আরেকটা ভালো মতো বলা যায় সার্কুলার বাইকনকেভ, সার্কুলার বাইকনকেভ অথবা বাইকনকেভ ডিস্ক। বাইকনকেভ মানে উভ অবতল, মানে দুই সাইডে। দেখো ভাইয়া তুমি যদি শুধু বাইকনকেভ বলো তাহলে কিন্তু হইব না, তোমার শেপে দুইটাই বলতে হবে, সার্কুলারও বলতে হবে, বাইকনকেভও বলতে হবে। কারণ কি দেখো ভাইয়া, এই যে উপর থেকে দেখো, এখন এটা কি গোলাকার লাগতেছে নাকি লাগতেছে না? লাগতেছে, তাহলে এটা গোলাকার, শেপ গোলাকার, বোঝা গেল। তারপরে দেখো এটা কি উভ অবতল না? দেখো এই সাইডে একটা অবতল অংশ আছে, ওই সাইডে দেখো এই সাইডে একটা অবতল অংশ আছে, তাহলে কি দ্বি অবতল বা উভ অবতল না বলো তো? হ্যাঁ, বাইকনকেভ। তাহলে তোমার যখন শেপ জিজ্ঞেস করবে তখন তুমি বাইকনকেভ ডিস্ক বললে হবে। ডিস্ক মানে কি গোলাকার না? ডিস্ক তো গোলাকারই থাকে, রাইট? হ্যাঁ, তো বাইকনকেভ ডিস্ক বললেও হবে, অথবা তোমার সার্কুলার বাইকনকেভ বলতে হবে। শুধু বাইকনকেভ বললে কিন্তু হবে না, কারণ আমি জানি দুই সাইডে অবতল আছে, বুঝলাম, কিন্তু ভাই এটা কিন্তু দেখতে কি সার্কুলার না বলো তো, গোলাকার না? সো মনে রাখবা সার্কুলার বাইকনকেভ। স্ফেরিক্যাল বাইকনকেভ কি হবে ভাই? স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল কি বাইকনকেভ হবে? গোলকাকার বাইকনকেভ হবে না, স্ফেরিক্যাল হবে না। স্ফেরিক্যাল মানে কিন্তু স্ফিয়ার, এটা 3D। গোলাকার মানে ভাইয়া 2D, ভাইয়া 2D। হ্যাঁ, গোলাকার মানে 2D, যা সার্কেল, সার্কেল। গোলাকার মানে সার্কেল, ঠিক আছে? আর স্ফেরিক্যাল মানে হইলো 3D, একটা বলে ফুটবলের মতো গোলাকার, ঠিক আছে? মানে গোলকাকার আর কি, গোলকের মতো। সো আচ্ছা, এখন কোশ্চেন হলো ভাইয়া এটা গোলাকার দ্বি অবতল কেন? গোলাকার তো বোঝা যায়, ম্যাক্সিমাম কোষই গোলাকার, আর দ্বি অবতল কেন, এটা হলো কোশ্চেন। দেখো ভাইয়া একটা কোষের, হ্যাঁ অ্যাবসলিউটলি, একটা কোষের নিউক্লিয়াস কই থাকে? মাঝখানে থাকে না? অনেক স্পেস দুইটা। আচ্ছা, এখন যদি ভাইয়া আমি এই কোষ থেকে নিউক্লিয়াসটা সরাই দেই, তাহলে মাঝখানে কি একটা স্পেস তৈরি হয়ে গেল না? তখন কি আমার কোষটার শেপ এরকম হয়ে যাইব না বলো তো? কারণ মাঝখানে নিউক্লিয়াস নাই। কথা বুঝতে পারছো? তাহলে প্রথম কোশ্চেন হইল দ্বি অবতল কেন, এটার অ্যান্সার কি ভাইয়া? নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াস নাই, এটা এই কারণে হলো দ্বি অবতল, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো দ্বি অবতল থাকার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হইলো ভাইয়া, দেখো তো একটু খেয়াল করো তো ভাইয়া, এটা হইলো একদম যদি দ্বি অবতল না থাকে তাইলে, আর এটা যদি দ্বি অবতল থাকে, তুমি দেখো তো ভাইয়া কার সারফেস এরিয়াটা বেশি? বাইকনকেভের সারফেস এরিয়া বেশি। আর এটা যদি তোমার এরকম থাকতো তাহলে এটার সারফেস এরিয়া কি হইতো? একটু কম হইতো না? হ্যাঁ, যত মনে রাখবা যত বেশি সারফেস এরিয়া তত বেশি অক্সিজেন এসে এখানে কি ইন্টারঅ্যাক্ট করতে পারবে, তাই না? যত বেশি সারফেস এরিয়া তত বেশি অক্সিজেন এসে এখানে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। সো এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্স। এটা দ্বি অবতল কেন, এটার আনসার হলো মাঝখানে নিউক্লিয়াস নাই। মাঝখানে নিউক্লিয়াস তুমি সরাই দাও, এই মাঝখানে নিউক্লিয়াস নাই, তাই দ্বি অবতল। আচ্ছা, দ্বি অবতলের ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হলো এখানে সারফেস এরিয়া বাইরে যায়, তাই অক্সিজেন আইসা তোমার ইন্টারঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো তোমার স্ফেরিক্যাল গোলকাকার দ্বি অবতল। এখন স্ফেরিক্যাল কেন না? স্ফেরিক্যাল কেন না? কেন না এটার আমি অ্যান্সারটা দিতেছি। স্ফেরিক্যাল কেন না ভাইয়া? মনে আছে আরবিসি বাইকনকেভ হওয়ার কারণে এটা কি রক্তনালীর মধ্যে দিয়ে স্কুইজ করে যাইতে পারতো না ভাইয়া? দেখছো এটা রক্তনালীর মধ্যে দিয়ে দেখছো স্কুইজ করে বের হয়ে যায়, তাই না? আরবিসির মেমব্রেনের বাইকনকেভ এবং আরবিসির মেমব্রেনে কি ইলাস্টিসিটি থাকলে কি এটা তোমার রক্তনালীর মধ্যে দিয়ে স্কুইজ করে বের হয়ে যায়, রাইট? আচ্ছা, এখন কথা হইলো যদি স্ফেরিক্যাল হইতো তাহলে কি ভাই এই স্কুইজ করে বের হইতে পারতো, নাকি স্কুইজ করতে গেলে ফাইটা যেত? স্কুইজ করতে গেলে ফাইটা যেত। কথা বুঝতে পারছো? যেহেতু এটা বাইকনকেভ, বাইকনকেভ হওয়ার কারণে তুমি এখানে দেখতেই পারতেছো যে সচল রক্তনালীর মধ্যে সে স্কুইজ করে বের হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছো? স্কুইজ করে সে ফ্লো হয়ে যেতে পারে। কিন্তু অন দি আদার হ্যান্ড যদি সে স্ফেরিক্যাল হইতো, এরকম বলের মতো হইতো, তাহলে কিন্তু সে এন দিয়ে ঢুকতে গেলে চাপ খায় ফাইটে যেত। কথা বুঝতে পারছো? সো বাইকনকেভ হওয়ার এটা হলো আরেকটা তোমার অ্যাডভান্টেজ। এবার আসো এই যে আরবিসি, আরবিসির মধ্যে ভাইয়া কোনো নিউক্লিয়াস বা কোষীয় অঙ্গাণু কি থাকে? থাকে না। আমরা একটু আগে পড়ছি নিউক্লিয়াস থাকে না, কিন্তু নিউক্লিয়াস বাদেও তো অন্য অন্য কোষীয় অঙ্গাণু আছে, রাইট? যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি,
তারপরে লাইসোজোম, এগুলো আছে না ভাইয়া বলো তো? হ্যাঁ, তো এই কোষীয় অঙ্গাণুগুলো কি আরবিসির মধ্যে থাকবে? থাকবে না। এখন কোশ্চেন হইলো কেন? কোশ্চেন হইলো কেন কেন থাকবে না? থাকলে কি সমস্যা? দেখো ভাইয়া, ধরো এই হইলো একটা আরবিসি। এখন এই আরবিসির মধ্যে তুমি লাইসোজোম দিলা, অ্যাবসলিউটলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিলা, মাইটোকন্ড্রিয়া দিলা, সব কিছু দিলা। দিলে কি ভাইয়া এই জায়গার স্পেস কি বাকি থাকে? আর কিছু কোনো স্পেস থাকে না, বুঝছো? এই জায়গায় কি কিন্তু স্পেস থাকে না। এখন তুমি কি করলা? এই সবগুলা কোষীয় অঙ্গাণুগুলোরে বর্জন করলা। সবগুলা কোষীয় অঙ্গাণু বর্জন করলে কি এই জায়গায় অনেক স্পেস খালি হবে, এবং এই খালি স্পেসে তুমি কি রাখবা বলো তো? হাজার হাজার, যত বেশি তত বেশি কি রাখবা? হিমোগ্লোবিন রাখবা। এখন ভাইয়া দেখো আরবিসির কাজ কি আমার বলো তো? আরবিসির কাজ কি? অক্সিজেন পরিবহন করা না? অক্সিজেন কিভাবে পরিবাহিত হয়? হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়, রাইট? তাহলে আরবিসির মধ্যে যত বেশি হিমোগ্লোবিন দিতে পারবা, এর পরিবহন ক্ষমতা তত বেশি কি বাড়বে। তাহলে আরবিসির মধ্যে আমি কখন বেশি হিমোগ্লোবিন দিতে পারবো? যদি এখানে কোষীয় অঙ্গাণুগুলো থাকতো তাইলে, নাকি কোষীয় অঙ্গাণুগুলো না থাকলে? হ্যাঁ, সেলুলার অর্গানে সরাই ফেললে স্পেস খালি হবে, ওই স্পেসের মধ্যে যত হিমোগ্লোবিন ইচ্ছা তত হিমোগ্লোবিন দিতে পারবা। তাহলে মনে রাখবা, রক্তে এই হিমোগ্লোবিনের স্পেস দেওয়ার জন্য সকল কোষীয় অঙ্গাণু কি হয়? বর্জিত হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আরবিসি এর পরিমাপ। এটা ভাইয়া খুবই মুখস্থ টাইপস। তুমি এই যে এটা হলো লেন্থ, এটা হলো কত তোমার 7.3, তারপরে এটা হলো এটা হলো তোমার থিকনেস কত? 2.2 মাইক্রোমিটার, ঠিক আছে? 2.2 মাইক্রোমিটার, ঠিক আছে? আর 2.2 মাইক্রোমিটার থিকনেস কোথায় ভাইয়া? একদম পেরিফেরির দিকে, হ্যাঁ, সবচেয়ে বাইরের দিকে। মাঝখানে থিকনেস কি ভাইয়া 2.2 মাইক্রোমিটার হবে? এইটুকুর থিকনেস কি 2.2 মাইক্রোমিটার হবে, নাকি আরও কম হবে? কম হবে। তো এটা হলো 1 মাইক্রোমিটার। তো এই ভ্যালুগুলো মনে রাখবা। এখন আসো, রক্ত উৎপাদনের প্রক্রিয়ারে কি বলে ভাইয়া বলো তো? হিমাটোপয়েসিস। মনে রাখবা, হিমাটো মানে হইল রক্ত, পয়েসিস মানে কি জানো? মনে রাখবা, আজ থেকে পয়োসিস যেই জায়গায় শুনবা, যেই জায়গায় পয়োসিস কথাটা শুনবা, পয়োসিস মানে হইল ভাইয়া প্রোডাকশন। পয়োসিস মানে কি? প্রোডাকশন। তাহলে হিমাটোপয়োসিস মানে রক্ত উৎপাদনের প্রক্রিয়ারে কি বলে? হিমাটোপয়োসিস বলে। মনে রাখবা, সকল রক্তকণিকা কোন জায়গা থেকে তৈরি হয় ভাইয়া? স্টেম সেল থেকে তৈরি হয়। তুমি কি জানো স্টেম সেল জিনিসটা কি? এটা কি আমি বলছিলাম স্টেম সেল জিনিসটা কি? হোয়াট ইজ স্টেম সেল? হ্যাঁ, স্টেম সেল, হ্যাঁ হ্যাঁ, আমি তোমারে বলি স্টেম সেল জিনিসটা কি, তুমি খেয়াল করো। স্টেম সেল ভাইয়া হইলো এমন, আমাদের জাইগোটও কিন্তু স্টেম সেল। তোমরা কি জানো আমাদের জাইগোট কিন্তু এক ধরনের স্টেম সেল? আমাদের জাইগোট হইলো এক ধরনের স্টেম সেল। আমি বলি স্টেম সেল জিনিসটা কি। স্টেম সেল জিনিসটা হইলো ভাইয়া এমন একটা কোষ যে নাকি অলওয়েজ ডিভিশন করতে থাকে, এবং যার নাকি ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে। যেমন ভাইয়া দেখো, আমাদের জাইগোট কিন্তু স্টেম সেল। এটা স্টেম সেল বিভাজিত হয়ে কি মরুলা, ব্লাস্টুলা এগুলো তৈরি করে না? একগুচ্ছ কোষ তৈরি করে না? আচ্ছা, এখন ডিফারেন্সিয়েশনের ক্ষমতা বলতে আমি কি বুঝাই? ডিফারেন্সিয়েশনের ক্ষমতা হইল ভাইয়া, ধরো নিজের চেহারা চেঞ্জ কইরা অন্য যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতারে মানে নিজের ডিফারেন্ট করে ফেলা, এটারে বলে ডিফারেন্সিয়েশনের ক্ষমতা। যেমন ভাইয়া দেখো, এই যে স্টেম সেলগুলো, এগুলো দেখতে কি সবাই একই রকম না ভাইয়া বলো তো? হ্যাঁ, সব একই রকম। এখন দেখো, এই স্টেম সেলের মধ্যে কিছু কিছু স্টেম সেল, ধরো এই স্টেম সেল, এই গুচ্ছ স্টেম সেল ডিভিশন করবে আর নিজের চেহারা চেঞ্জ করবে। ধরো এই গুচ্ছ স্টেম সেলের কথা বলি, এই গুচ্ছ স্টেম সেল, ধরো এই স্টেম সেলগুলো ডিভিশন করবে এবং নিজের চেহারা চেঞ্জ করবে। চেহারা চেঞ্জ করে ধরো পেশি টিস্যু সৃষ্টি করলো। তাহলে ভাই বলো, এর চেহারা দেখতে কীরকম? এটার চেহারা কি গোলাকার না? গোলাকার, আর মাঝখানে কি নিউক্লিয়াস। আর পেশি কোষের চেহারা দেখতে কীরকম বলো তো? নলাকার না? আমরা কি জানি স্কেলিটাল মাসল কিন্তু নলাকার দেখতে, জানো? আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়, তাই না? দেখো পেশিকোষ কিন্তু নলাকার। আচ্ছা, তারপরে ধরো আমাদের বডি কিভাবে তৈরি হয় এটা আমি বলতেছি, ঠিক আছে? ধরো জাইগোট থেকে অনেকগুলো কোষ তৈরি হলো। এই কোষের কিছু অংশ ধরো আমাদের
এই যে কোষ, এই যে স্টেম সেলগুলো, স্টেম সেলের কিছু অংশ হইলো পেশি কোষে কনভার্ট হয়, কিছু অংশ হইলো নিউরনে কনভার্ট হয়, তাই না? নিউরন তো দেখছি আমরা, স্নায়ু কোষে নিউরনে কনভার্ট হয়। কিছু অংশ ধরো তোমার বোন অস্থি টিস্যু তৈরি করে, বোন তৈরি করে, কিছু অংশ হইলো রক্ত তৈরি করে, এভাবে কিছু অংশ এটা তৈরি করে, কিছু অংশ এভাবে করতে করতে পুরো ফুল হিউম্যান বডিটা তৈরি হয়। আমার কথা বুঝতে পারছো? এখন কথা হইলো যে ভাইয়া তাহলে স্টেম সেলের এই যে প্রসেসটা, যেই প্রসেসে দেখো তো এই নিউরনের চেহারা আর ওর চেহারা কি মিলে? মিলে না। তাহলে কি সে নিজের চেহারা কি ডিফারেন্ট কইরা কি নিউরনে কনভার্ট হইছে? সে নিজের চেহারা কি ডিফারেন্ট কইরা কি পেশি টিস্যুতে কনভার্ট হইছে, রাইট? পেশি টিস্যুর যে চেহারা, পেশি টিস্যুর যে নলাকার কোষ, এটার সাথে কি এটার মিল আছে কোনো? তারপরে অস্টিওসাইট দেখতে ভাই এরকম, মানে এটার অনেক প্রসেস থাকে আশেপাশে। এই সেলের সাথে এটার কোনো মিল আছে? অস্টিওসাইট হলো বোন সেল, তাহলে এটার সাথে এটার কোনো মিল আছে? মিল নাই। তারপরে আরবিসির সাথে কি এই স্টেম সেলের কোনো মিল আছে? মিল নাই। তাহলে যেই প্রসেসে সে নিজের চেহারা চেঞ্জ কইরা অন্য কোনো কোষে কনভার্ট হয়, ওই প্রসেসকে কি বলে বলো তো ভাইয়া? ডিফারেন্সিয়েশন। কথা বুঝতে পারছো? সো ডিফারেন্সিয়েশন হলো এমন একটা প্রসেস যেই প্রসেসে স্টেম সেল অন্য কোনো সেলে কনভার্ট হয়। আর এর যে ক্ষমতা, এটারে বলে ডিফারেন্সিয়েটিং পাওয়ার। কথা বুঝতে পারছো? কোনো কোষের অন্য কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতাকে ডিফারেন্সিয়েটিং পাওয়ার বলে। কথা বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশনের ক্ষমতা বলে। আর যাদের ডিফারেন্সিয়েশনের ক্ষমতা থাকে তাদেরকেই আমরা কি বলি? স্টেম সেল বলি। স্টেম সেলের ক্ষমতা কি? স্টেম সেল হলো ডিভিশন করতে পারে, এটা হলো মানবদেহের ভাজক টিস্যু বলে, প্লাস কি আছে এটার ভাইয়া? ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে, এটা মনে রাখবা, ডিফারেন্সিয়েশনের পাওয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু চেক করি যে আমরা অন্য কিছু প্রমাণ করতে পারি নাকি, আদারওয়াইজ প্রমাণ করতে পারি নাকি। তোমরা একটু খেয়াল করো তো ভাইয়া, এই যে আরবিসি, কোনোদিন শুনছো যে আরবিসি নিজের চেহারা চেঞ্জ করে অস্থি টিস্যুতে কনভার্ট হয়েছে? শুনছো কোনোদিন? না। তাহলে আরবিসি কি ভাই স্টেম সেল হবে? না, হবে না। কোনোদিন শুনছো যে নিউরন কনভার্ট হয়ে অস্থি টিস্যুতে কনভার্ট হয়েছে, বা নিউরন কনভার্ট হয়ে পেশি টিস্যুতে কনভার্ট হয়েছে, এরকম শুনছো? না। তাহলে কি নিউরনের নিজের চেহারা চেঞ্জ করে অন্য কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে? নাই। তো যেহেতু ভাইয়া এদের ক্ষমতা নাই, এই যে কোষগুলো আছে তোমার অস্টিওসাইট বা আরবিসি, এদের যেহেতু অন্য কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা নাই, তাহলে কি এদের কি ডিফারেন্সিয়েটিং পাওয়ার আছে? তাইলে কি আমি এদের স্টেম সেল বলবো? বলবো না। স্টেম সেল কাদের বলবো? যাদের ডিফারেন্সিয়েশনের পাওয়ার আছে। এখন ভাইয়া মনে রাখবা, ডিফারেন্সিয়েশন জিনিসটা কি বলতো? নিজের চেহারা চেঞ্জ কইরা অন্য একটা কোষে কি হওয়া? কনভার্ট হওয়া, ঠিক আছে? আচ্ছা, এটারে বলে ডিফারেন্সিয়েশন। এখন কাহিনী হইলো ভাই, একটা স্টেম সেলের ক্ষমতা আছে যে কোনো কোষে কনভার্ট হওয়ার। একটা স্টেম সেলের ক্ষমতা যে কোনো কোষে কনভার্ট হওয়ার। সে আরবিসিতে কনভার্ট হইতে পারে, অস্টিওসাইটে কনভার্ট হইতে পারে, পেশি কোষে কনভার্ট হইতে পারে, ডব্লিউবিসিতে কনভার্ট হইতে পারে, নিউরনে কনভার্ট হইতে পারে। এই স্টেম সেলের ক্ষমতা আছে ভাইয়া যে কোনো কোষে কনভার্ট হওয়ার। কি আমি বলছি আবার বলো তো? একটা স্টেম সেলের যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে। এই যে ভাইয়া ক্ষমতা, এই যে এটা কি পটেনশিয়াল না? একটা পটেনশিয়াল মানে কি ক্ষমতা না? আচ্ছা, তাহলে মনে রাখবা, যেই কোষের যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে, ওই ধরনের কোষকে কি বলে জানো? টোটাল পটেন্সির কোষ। কি বলে? টোটাল পটেন্সির কোষ। টোটাল পটেন্সির কোষে শর্ট করে লিখলে কি বলে? টটিপটেন্সি বা টটিপটেন্ট সেল। মনে আছে ভাইয়া ইন্টারস্টিশিয়াল কোষ পড়ছিলা হাইড্রার? হ্যাঁ, ওই হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ, ওইটা হাইড্রার বডির স্টেম সেল ছিল। কথা বুঝতে পারছো? ওইটা এক ধরনের স্টেম সেলের উদাহরণ। ওইটা হাইড্রা, ওইটা কি পড়ছিলা যে ওই ইন্টারস্টিশিয়াল কোষ কি যে কোনো কোষে কনভার্ট হইতে পারতো না? পেশি সূত্রক কোষ তৈরি করতে পারতো, হ্যাঁ, পেশি আবরণী কোষ তৈরি করতে পারতো, চাইলে জনন কোষ তৈরি করতে পারতো না? তাহলে ওইটা হইলো ভাই হাইড্রার বডির স্টেম সেল। ওইটারে কি টটিপটেন্ট সেল বলছিলা না? কেন বলছিলা? কারণ ওইটার যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে, ওইটার টোটাল পটেন্সি আছে, যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে। কথা বুঝতে পারছো? যদি একটা কোষের যে কোনো কোষে চেহারা চেঞ্জ করে যে কোনো কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা থাকে, তখন ওইটারে টোটাল পটেন্সি বলে বা টটিপটেন্ট সেল বলে। এখন দেখো, এখন এই যে ভাইয়া স্টেম সেল আছে, এই স্টেম সেল চাইলে আরবিসিতে কনভার্ট হইতে পারে, চাইলে নিউরনে, চাইলে এটা, চাইলে বোন টিস্যুতে, কিন্তু কনভার্ট হবে তো যে কোনো একটাতেই, রাইট?
যে কোনো একটাতেই, স্টেম সেল তো একটাই, সো কনভার্ট যে কোনো একটাতেই হবে। ক্ষমতা আছে তার সব কিছুতে কনভার্ট হওয়ার, বাট সে কনভার্ট তো আলটিমেটলি দিন শেষে কয়টাই হবে, একটাতেই হবে, রাইট? একটাই। হ্যাঁ জি জি। হ্যাঁ, কারণ কোষ তো একটা, সো যে কোনো একটাতেই সে কনভার্ট হতে পারবে। এখন ভাইয়া এই স্টেম সেলটা আরবিসিতে কনভার্ট হবে নাকি নিউরনে কনভার্ট হবে নাকি ডব্লিউবিসিতে কনভার্ট হবে, এইটা সে কিভাবে বুঝে, এটা কে নিয়ন্ত্রণ করে, এটা হলো কোশ্চেন। তুমি দেখছো ভাইয়া স্টেম সেলের উপরে আমি অনেকগুলো রিসেপ্টর রাখছি, দেখছো? তো মনে রাখবা স্টেম সেলের সারফেসে অনেক রিসেপ্টর থাকে, বিভিন্ন ধরনের কেমিক্যালের জন্য রিসেপ্টর থাকে। তো কাহিনী হইল, ধরো এরিথ্রোপয়েটিন নামক একটা কেমিক্যাল, যেটা নাকি একটা হরমোন, এরিথ্রোপয়েটিন, দেখো নাম কি, এরিথ্রোপয়েটিন, তাহলে সে কি করবে, এরিথ্রোপয়েসিস করবে, রাইট? হ্যাঁ, তো এটা একটা হরমোন, এটা একটা কেমিক্যাল, তো এটা একটা হরমোন, এটা একটা কেমিক্যাল। যদি ভাই এরিথ্রোপয়েটিন নামক হরমোন আইসা এই স্টেম সেলের রিসেপ্টরের সাথে যুক্ত হয়, তাহলে এই স্টেম সেল কি নিউরনে কনভার্ট হবে? না, এটা কই কনভার্ট হবে, আরবিসিতে কনভার্ট হবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে একটা স্টেম সেল কিভাবে বুঝে আমার কোনটাতে কনভার্ট হওয়া লাগবে, কিভাবে বুঝে ভাইয়া? বিভিন্ন কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে বুঝে। হ্যাঁ, বিভিন্ন কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে। যেমন তোমার এই যে তোমার রিসেপ্টরগুলো আছে, এগুলো সব ধরনের কেমিক্যাল সিগন্যাল গ্রহণ করার জন্য রিসেপ্টরগুলো আছে। যদি এরিথ্রোপয়েটিন নামক কেমিক্যাল আইসা এই রিসেপ্টরের উপরে আগে যুক্ত হয়, তখন এটা কিসে কনভার্ট হবে, আরবিসিতে কনভার্ট হবে। যে আইসা আগে যুক্ত হবে তারতেই কনভার্ট হবে। কথা বুঝতে পারছো? তেমনই ভাইয়া নিউরন প্রডিউসিং যদি কোনো কেমিক্যাল আইসা তোমার এখানে যুক্ত হয়, তখন এটা কিসে কনভার্ট হবে, নিউরনে কনভার্ট হবে, তাই না? আচ্ছা, আরেকটা কেমিক্যাল আছে ভাইয়া, নাম হইল, আমি নামটা বলি, দেখো এই যে একটা কেমিক্যাল, ধরো এই কেমিক্যালের নাম হলো ইন্টারলিউকিন। নাম কি ভাইয়া? ইন্টারলিউকিন। দেখো লিউকো মানে কি, লিউকো মানে কি, লিউকো মানে হোয়াইট। তাহলে ভাইয়া ইন্টারলিউকিন, ধরো এরিথ্রোপয়েটিন যুক্ত হয় না, এরিথ্রোপয়েটিন না যুক্ত হয়ে সবার আগে ইন্টারলিউকিন নামক কেমিক্যাল আইসা এই রিসেপ্টরের সাথে যুক্ত হইছে। তাইলে ভাইয়া ইন্টারলিউকিন নামক কেমিক্যাল আইসা যুক্ত হইলে এটা কিসে কনভার্ট হবে বলো তো? ডব্লিউবিসি বা লিউকোসাইটে কনভার্ট হবে। দেখো লিউকিন মানে লিউকোসাইট। তো বিষয়টা হলো স্টেম সেল সে কোনটাতে কনভার্ট হবে ভাইয়া, এটা কে নিয়ন্ত্রণ করে ভাইয়া? বিভিন্ন কেমিক্যাল সিগন্যাল। কথা বুঝতে পারছো? বিভিন্ন কেমিক্যাল সিগন্যাল, যেই কেমিক্যাল আইসা ওর উপরে আগে বসবে সে ওইটাতেই কনভার্ট হওয়ার স্টিমুলেশন পাবে। ধরো ভাইয়া আরেকটা কেমিক্যালের নাম বলি, দেখো এইটা, ধরো এটা ধরো যুক্ত হয় না, কোনো ইন্টারলিউকিন ধরো যুক্ত হয় না, ধরো এটা একটা কেমিক্যাল, এই কেমিক্যালটার নাম হলো থ্রম্বোপয়েটিন। নাম কি? এখন যদি থ্রম্বোপয়েটিন হিসাবে এই রিসেপ্টরে আগে যুক্ত হয়, সবার আগে যুক্ত হয়, তাহলে এটা কিসে কনভার্ট হবে ভাইয়া? প্লাটিলেট বা থ্রম্বোসাইটে কনভার্ট হবে। আচ্ছা, এখন তাহলে ভাইয়া আমাদের খেলা এখন শেষ। এরিথ্রোপয়েটিন এসে যুক্ত হইলো, তাই না ভাইয়া? যুক্ত হইলে এটা কিসে কনভার্ট হবে ভাইয়া বলো তো? আরবিসিতে কনভার্ট হবে, এরিথ্রোসাইটে কনভার্ট হবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে স্টেম সেল এরিথ্রোসাইটে কনভার্ট হবে, তাহলে স্টেম সেল কি? দেখো স্টেম সেলের কি নিউক্লিয়াস আছে নাকি নাই? আছে, কিন্তু আরবিসির কি নিউক্লিয়াস আছে? তাহলে এই প্রসেসে কি ও নিউক্লিয়াস বাদ দিয়ে দিবে, রাইট? তারপরে কি দেখো এখানে কি আস্তে আস্তে দেখছো হিমোগ্লোবিন জমা হইতেছে, দেখছো লাল হইতেছে আস্তে আস্তে, দেখছো হিমোগ্লোবিন জমা হইতেছে। তাহলে এই প্রসেসে সে নিউক্লিয়াস বাদ দিয়ে দিবে এবং হিমোগ্লোবিন সঞ্চয় করবে। তাহলে এটা কি একটা লম্বা প্রসেস না ভাইয়া? তাহলে মনে রাখবা স্টেম সেল হইলো, স্টেম সেল কি ভাই ডিফারেন্সিয়েটেড সেল না আনডিফারেন্সিয়েটেড সেল বলো তো? আনডিফারেন্সিয়েটেড মানে কি সে কি এখনো নিজের চেহারা চেঞ্জ করছে না চেহারা চেঞ্জ করে নাই? করে নাই, সে এখনো চেহারা চেঞ্জ করে না, সে হলো আনডিফারেন্সিয়েটেড সেল। এরিথ্রোসাইট কি ডিফারেন্সিয়েটেড সেল নাকি আনডিফারেন্সিয়েটেড সেল? ডিফারেন্সিয়েটেড, কারণ এ পুরো চেহারা চেঞ্জ করে এরিথ্রোসাইটে কনভার্ট হয়, তাহলে ডিফারেন্সিয়েটেড সেল। এন্ড ভাই আনডিফারেন্সিয়েটেড সেল আর ডিফারেন্সিয়েটেড সেলের মাঝখানে একটা ট্রানজিশনাল স্টেট থাকে না, যেই স্টেটে মানে দুইটার একটা মধ্যবর্তী পর্যায় থাকে না বলো তো? যেই স্টেজে নাকি হলো তোমার এই স্টেম সেলটা নিউক্লিয়াস ফালাই দিতেছে, হিমোগ্লোবিন সঞ্চয় করতেছে, তাহলে এইটার একটা মধ্যবর্তী পর্যায় থাকে না বলো তো ভাইয়া? দেখো আনডিফারেন্সিয়েটেড সেল নিজের চেহারা চেঞ্জ করে ডিফারেন্সিয়েটেড সেল বা এরিথ্রোসাইটে কনভার্ট হইলো, কিন্তু এই যে
চেহারাটা চেঞ্জ করার প্রসেস, এই প্রসেস কি খুব তাড়াতাড়ি নাকি মানে একটা অনেক স্টেপের প্রসেস না বলো তো? অনেক লম্বা একটা প্রসেস না? তাহলে দেখো ভাইয়া, এই দুইটা সেলের মাঝখানে একটা মধ্যবর্তী পর্যায় থাকবে না, যেই পর্যায়ে হলো না এটা ডিফারেন্সিয়েটেড না এটা আনডিফারেন্সিয়েটেড, আমি এটাকে বলতে পারি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটেড, তাই না ভাইয়া বলো তো? তো এই পার্শিয়ালি ডিফারেন্সিয়েটেড যে স্টেজটা এইটার মাঝখানে থাকে, তাহলে এটা হলো মধ্যবর্তী একটা পর্যায়, মানে এইটা এই স্টেম সেলটা এটাতে কনভার্ট হইতেছে। তো কনভার্ট হওয়ার যে প্রসেস, এই প্রসেসের মধ্যে যেই কোষটা থাকে এই কোষটাকে বলে ব্লাস্ট কোষ। ব্লাস্ট মানে কি বলো তো? ইমম্যাচিওর। ব্লাস্ট মানে হলো ইমম্যাচিওর, বুঝতে পারছো? তাহলে এরিথ্রোব্লাস্ট হলো এমন একটা কোষ। তাহলে আমার একটু বলো প্রত্যেকটা ব্লাস্ট কোষের সংজ্ঞা তোমরা এখন পারবা, ঠিক আছে? ধরো একটা স্টেম সেল, এটা একটা স্টেম সেল, এই স্টেম সেলের উপরে ধরো তোমার পেশি কোষের হলো সিগন্যাল আসছে, মানে তোমার মায়োসাইট তৈরি করার জন্য সিগন্যাল আসছে, ঠিক আছে? তোমার কোনো কেমিক্যালের মাধ্যমে সিগন্যাল আসছে। এখন এই স্টেম সেলটা ভাইয়া একটা মধ্যবর্তী পর্যায়ে থাকবে, এই মধ্যবর্তী পর্যায়টারে তুমি কি বলবা বলো তো? মায়োব্লাস্ট, তাই না? দেখছো? তারপরে এটা কিসে কনভার্ট হবে? একদম ফুললি ফাংশনিং পেশি কোষে কনভার্ট হবে। তাহলে এই পেশি কোষটা কি মায়োসাইট হবে, এটাকে বলবা ডিফারেন্সিয়েটেড কোষ। স্টেম সেল কি আনডিফারেন্সিয়েটেড কোষ, আর এই মায়োব্লাস্ট কি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটেড। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তারপরে আসো তোমার ধরো সাপোজ এই হ্যাঁ, তারপরে বাকিগুলা আমরা পারবো। ধরো থ্রম্বোপয়েটিন এসে যদি যুক্ত হয়, তাহলে এই স্টেম সেলটা কিসে কনভার্ট হবে ভাইয়া? লাস্টে থ্রম্বোসাইটে কনভার্ট হবে না? হ্যাঁ, প্লাটিলেটে কনভার্ট হবে। তাইলে ভাইয়া এই প্লাটিলেটে কনভার্ট হলে এটার নাম উচিত ছিল কি? থ্রম্বোসাইট। তাহলে থ্রম্বোব্লাস্ট হওয়া উচিত ছিল, তাই না ভাইয়া? কিন্তু এটার নাম কি হয়ে গেছে? আচ্ছা, এইবার আসো, এটার নাম মেগা ক্যারিও ব্লাস্ট কেন হয়েছে? প্লাটিলেট শব্দের অর্থ কি এটা আগে তোমার জানা উচিত। প্লাটিলেট শব্দের অর্থ বা থ্রম্বোসাইট শব্দের অর্থ আরেকটা নাম হলো সেল ফ্র্যাগমেন্ট। তোমার বইয়ের মধ্যে আছে, দেখো ভাইয়া, প্লাটিলেট ওইখানে যায় দেখো, প্লাটিলেট অনুচক্রিকার দুইটা লাইন দেখবা, দুইটা লাইন, প্রথম দুইটা লাইনের মধ্যেই আছে সেল ফ্র্যাগমেন্ট। প্লাটিলেটের আরেকটা নাম কি ভাইয়া? সেল ফ্র্যাগমেন্ট, মানে কোষের ভগ্নাংশ, কোষীয় ভগ্নাংশ, তাই না? কোষের ভগ্নাংশ। তাহলে সেল ফ্র্যাগমেন্ট মানে কি ভাইয়া? কোষ ভাঙা এটা তৈরি হয়, তাই না? আচ্ছা, তাহলে কোন কোষ ভাঙা তৈরি হয় ভাইয়া? মেগা ক্যারিওসাইট ভাঙা তৈরি হয়। কথা বুঝতে পারছো? মেগা ক্যারিওসাইট নামের একটা কোষ আছে, এই কোষটা এই যে দেখো মেগা ক্যারিওসাইট ভাঙা দেখছো, এই যে এটা তৈরি হইতেছে, দেখছো? এই দেখো মেগা ক্যারিওসাইট ভাঙা এটা তৈরি হইতেছে, দেখছো? এই যে দেখো, এটা ভাঙা এনে আসলো, এটা ভাঙা এটা আসলো, তাহলে এটারে বলে আমি কি? প্লাটিলেট বা থ্রম্বোসাইট। আমার কথা বুঝতে পারছো? প্লাটিলেট শব্দের অর্থ কি এটা আগে বুঝো। প্লাটিলেট মানেই হইলো ভাইয়া, প্লাটিলেট মানেই হইলো কোষ ভগ্নাংশ বা সেল ফ্র্যাগমেন্ট। কথা বুঝতে পারছো? তাহলে প্লাটিলেট মানে যদি সেল ফ্র্যাগমেন্ট হয়, তাহলে ভাইয়া এই কোষ ভগ্নাংশ হয়, এটা নিশ্চয়ই কোনো কোষের ভগ্নাংশ বা কোনো কোষের ফ্র্যাগমেন্ট থেকে তৈরি হয়েছে। কোন কোষের ফ্র্যাগমেন্ট থেকে তৈরি হয়েছে? মেগা ক্যারিওসাইটের ফ্র্যাগমেন্ট থেকে তৈরি হয়েছে। তাই বলো, এই স্টেম সেলের উপরে থ্রম্বোপয়েটিনাইসা যুক্ত হইলে এটা আগে মেগা ক্যারিও ব্লাস্টে কনভার্ট হবে, তারপরে মেগা ক্যারিও সাইটে কনভার্ট হবে, পরে ওইটা ভাঙ্গা কিসে কনভার্ট হবে? প্লাটিলেটে কনভার্ট হবে। কথা বুঝতে পারছো? ঠিক তেমনই ভাইয়া তুমি দেখবা আমাদের ডব্লিউবিসি অনেক প্রকার আছে, লিম্ফোসাইট আছে, মনোব্লাস্ট আছে, তারপরে হইলো বিভিন্ন টাইপের ডব্লিউবিসি আছে। যদি মনোব্লাস্ট এসে যুক্ত হয়, মানে মনোব্লাস্ট প্রডিউসিং কেমিক্যাল এসে যুক্ত হয়, তাহলে আলটিমেটলি স্টেম সেল হইলো মনোসাইটে কনভার্ট হবে। কিন্তু মনোসাইটের আগের একটা ইম্যাচিউর স্টেজ কি বলবা? মনোব্লাস্ট। তেমনই ভাইয়া লিম্ফোসাইটের একটা ইম্যাচিউর স্টেজ কি বলবা? লিম্ফোব্লাস্ট। তো লিম্ফোসাইট, লিম্ফোব্লাস্ট এগুলো ডব্লিউবিসি, এগুলো সব ডব্লিউবিসি। কথা বুঝতে পারছো? এগুলো সব ডব্লিউবিসি। তারপরে মায়োলোব্লাস্ট থেকে হইলো তিন ধরনের। মায়োলোব্লাস্ট হইলো ভাইয়া গ্রানুলোসাইট প্রডিউস করে। গ্রানুলোসাইট মানে যেই সব সেলের মধ্যে গ্র্যানিউল থাকে বা দানা থাকে। দেখো তো ভাই, এই কোষের মধ্যে কোনো দানা আছে? এই কোষের মধ্যে কোনো আছে? নাই। কিন্তু তুমি দেখো এই কোষের মধ্যে দানা আছে, দেখছো? খেয়াল করছো? তুমি দেখো এই কোষের মধ্যে দানা আছে, দানা আছে, এই কোষের মধ্যে দানা আছে। তো এগুলোর বলে গ্রানুলোসাইট। তো মায়োলোব্লাস্ট থেকে অ্যাকচুয়ালি গ্রানুলোসাইট প্রডিউস হয়, ঠিক আছে? আচ্ছা, আরবিসি কাউন্ট পড়ায় আমি শেষ করে দিই, খুবই ইজি। আরবিসি কাউন্ট মনে রাখবা ভাইয়া, ভ্রূণ অবস্থায় আরবিসি কাউন্ট সবচেয়ে বেশি থাকে। যত মানুষ বয়স বাড়তে থাকে আরবিসি কাউন্ট তত কি হইতে থাকে? কমতে থাকে। দেখো তোমার বইয়ে এই ভ্যালুগুলো তোমার বইয়ে আছে। ভ্রূণ অবস্থায় আরবিসি কাউন্ট কত থাকে? মানে আরবিসি কাউন্ট থাকে
80 থেকে 90 লাখ পার সিসি, কথা বুঝতে পারছো? কিউবিক মিলিমিটারে কত থাকে? 80 থেকে 90 লাখ থাকে। তুমি যখন শিশু বয়সে থাকো দেখছো একটু কইমা গেছে না, 70 হয়ে গেছে না? আচ্ছা, তারপরে দেখো আর একটু যখন অ্যাডাল্ট হয়ে যাও তখন কি এই যে 52 হইলো মেইলে আর ফিমেইলে কত 48। এখন ভাই আমি এই আরবিসি কাউন্ট করার জন্য আমি একটা রুল অ্যাপ্লাই করি, সেটাতে বলে রুল অফ 20। কথা বুঝতে পারছো? রুল অফ 20। রুল অফ 20 মানে কি 20 লাখ কইরা প্রতি স্টেজে কি 20 লাখ কইরা বলে। তাহলে আমাদের ভাইয়া কি কি স্টেজ আছে? প্রথমে আসো ভ্রূণ বা এমব্রায়ো আছে, তাই না? তারপরে কি আছে? শিশু আছে। শিশুতে তো ভাই সবাই সেম থাকে। তারপরে কি আছে ভাইয়া? অ্যাডাল্ট আছে, তাই না? এই তিনটা স্টেজই তো আছে, তাই না? ভ্রূণ, তারপরে শিশু, তারপরে অ্যাডাল্ট। আচ্ছা, ভ্রূণের মধ্যে আমি পড়ছি কত ভাই? 90 লাখ। 80 থেকে 90 লাখ। হ্যাঁ, এটাতে 20 কমাও, 20 কমাইলে কত আসে? 70 লাখ। 70 লাখ। তুমি একটাই পড়বা, 90 লাখই পড়বা। এটা থেকে 20 কমাও 70 লাখ। 70 থেকে 20 কমাও কত আসে ভাইয়া? 50 লাখ। 50 লাখ। হ্যাঁ, তাহলে অ্যাডাল্টের মধ্যে কত থাকে? 50 লাখ। অ্যাকচুয়ালি এটা অ্যাডাল্ট। অ্যাডাল্ট কার মধ্যে থাকে জানো? অ্যাডাল্ট ম্যান, অ্যাডাল্ট পুরুষের ভিতরে থাকে 50 লাখ। ঠিক আছে, অ্যাডাল্ট পুরুষ। তাহলে ভাইয়া মহিলাদের ভিতরে কি পুরুষের থেকে কম থাকে না বেশি থাকে বলো তো? থাকে 48 লাখ। কম থাকে। তাহলে একটু কমায় দাও, 50 থেকে 5 কমায় দাও, 45 লাখ। তাহলে মহিলাদের মধ্যে থাকে 45 লাখ। কথা বুঝতে পারছো? তাহলে অ্যাডাল্টের মধ্যে যখন 50 পাবা তখন 5 কমাই দিলে কি পাবা? মহিলা পাবা। কথা বুঝতে পারছো? কিন্তু তুমি রুল অফ ভাইয়া এইগুলা যে আরবিসি কাউন্ট এটা ভুলে যাবা, 2 মাস পরে ভুলে যাবা। কথা বুঝতে পারছো? তোমার একটা ভ্যালু জাস্ট মনে রাখা লাগবে। ভাই আমার কথা মনে রাখ, রাজিন ভাইয়ের কথা পরে মনে রাখবি, স্মরণ করবি। এটা পরীক্ষার হলের মধ্যে তুই স্মরণ করবি যে ইস এটা পাইরে গেছি। কথা বুঝতে পারছো? কারণ এগুলো তুমি পরে ভুলে যাবে, এত ভ্যালু মুখস্থ করতে পারবা না। তুমি জাস্ট একটা ভ্যালু মনে রাখবা, 90 লাখ কার ব্যয়? ভ্রূণে থাকে। তারপরে তুমি রুল অফ 20 ফালাবা। রুল অফ 20 মানে ভ্রূণের পরে কি আছে? শিশু আছে। তাহলে কি 20 কমাবা, 20 কমাইলে কত? 70। 70 লাখ। 70, ঠিক আছে। তারপরে শিশুর পর কি আছে ভাইয়া? অ্যাডাল্ট আছে। 20 কমাবা 50, তাই না? 50 লাখ। আচ্ছা, এখন এই 50 এটা কার? পুরুষের। ঠিক আছে, মহিলাদের কি একটু কম থাকে, তাই না? তাহলে 45 পড়বা। এখন অ্যান্সার কোশ্চেন হলো মহিলাদের কেন কম থাকে বলো? মহিলাদের কেন কম থাকে বলো? নো আইডিয়া। আমাদের মধ্যে একজন মহিলা আছে, সেই বলুক। মহিলা বলো, তোমার আরবিসি কেন কম থাকে বলো? ভাইয়া স্পেসিফিক্যালি জানি না। আচ্ছা, ওকে। সো অনেকে তোমাদের পড়াবে ভুলভাল যে মেনস্ট্রুয়েশনের কারণে হইলো, মেনস্ট্রুয়েশন বা মাসিকের কারণে হইলো প্রতি মাসে কি ব্লাড লস হয়, তাই না? হ্যাঁ, এটার কারণে হইলো কম থাকে। অ্যাকচুয়ালি ভাইয়া মেনস্ট্রুয়েশনের কারণে যে ব্লাড লস হয় এনে কি ভাইয়া শুধু আরবিসি লস হয় নাকি প্লাজমাও লস হয় বলো তো? তো প্লাজমা লস হয়, ডিম্বাণু লস হয়, আরবিসি লস হয়, সবই তো লস হয়, তাই না? তাহলে আরবিসির কনসেন্ট্রেশন কি এখানে কোনো কমতেছে? এটা যে আমি করতেছি 90 লাখ পার কি সিসি, আমি কনসেন্ট্রেশন বলতেছি ভাই। তাহলে ওখানে তো প্লাজমাও লস হয়। তাহলে প্লাজমার আরবিসি যদি সেম প্রপোর্শনে লস হয় তাহলে আর কনসেন্ট্রেশন তো আর কমতেছে না। তাহলে তো ভাই এটা হইলো না, ঠিক আছে? তাহলে মেনস্ট্রুয়েশনের কারণে অ্যাকচুয়ালি মনে রাখবা টেস্টোস্টেরন, টু মাচ টেস্টোস্টেরন, ঠিক আছে, এটা হলো এরিথ্রোপয়েসিসকে বুস্ট করে। কথা বুঝতে পারছো? এরিথ্রোপয়েসিসকে কি করে? প্লাস প্লাস সিগন্যাল দেয়। আর ইস্ট্রোজেন এরিথ্রোপয়েসিসকে কি করে বলো তো? একটু সামান্য পরিমাণে কি করে? ইনহিবিট করে, মাইনাস মাইনাস সিগন্যাল দেয়। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই মহিলাদের আরবিসির পরিমাণ একটু কম থাকে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়বো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।